দূরের এক অন্ধকার কোণায় দাঁড়িয়ে প্রায় ১০ জন মানুষ যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়েছিল। এরা সবাই বেই ট্রাইবের উচ্চপদস্থ কর্মকর্তা, যারা কোনোমতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে। বেই ট্রাইব লিডার বেই চাও চুয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বলল, ঝেং ট্রাইব শেষ। একজন প্রবীণ সদস্য চমকে উঠে বলল, কে ভাবতে পেরেছিল যে চাংশান ইনের কাছে একটা তৃতীয় মিরিয়াড ওল্ফ কিং আছে? বাকি সবাইও মনে মনে ঠিক সেটাই ভাবছিল। তারা ভাবতেই পারেনি যে ফ্যাং ইউয়েন নিজের শক্তি এভাবে লুকিয়ে রাখবে। বেই ট্রাইবের ওপর হামলার সময় এই মিরিয়াড ওল্ফ কিংটাকে পুরোপুরি আড়ালে রাখা হয়েছিল, সে একবারের জন্য সামনে আসেনি। আরেকজন বলল, তিনটে মিরিয়াড ওল্ফ কিং সাথে থাকলে ঝেং ট্রাইবের মতো মাঝারি গোত্র হেরে যাওয়াটাই স্বাভাবিক। এমনকি তাদের সাথে লাইটনিং স্পিয়ার কর্পস থাকলেও কিছু করার ছিল না। অন্য একজন ঠান্ডা গলায় বলল, কিন্তু চাংশান ইয়েন সত্যিই সাংঘাতিক ধূর্ত। এত ধৈর্য ধরে সে অপেক্ষা করতে পারল, এই মানুষটার মানসিকতা সত্যিই ভয়ঙ্কর। বেই ট্রাইবের বেঁচে ফেরা প্রবীণদের কেউ কেউ দুঃখ প্রকাশ করল, আবার কেউ ব্যঙ্গ করে হাসল। তাদের একজন বলল, তাতে কি হয়েছে? মৃত্যুর আগে ঝেন ট্রাইব লিডার অন্তত একটা নাইট উলফ মিরিয়াড ওল্ফ কিং মেরে ফেলে গেছে। এখন চাংশান ইয়নের কাছে কেবল 2টা মিরিয়াড ওল্ফ কিং বেঁচে আছে। তাদের কাছে মনে হচ্ছিল একটা মিরিয়াড ওল্ফ কিং হারিয়ে ফ্যাং ইউয়েনের অনেক বড় ক্ষতি হয়ে গেল, কারণ এমন একটা প্রাণীকে বশ মানানো মোটেও সহজ কাজ নয়। কিন্তু আসলে ট্রেজার ইয়েলো হেভেনের সাথে যুক্ত ফ্যাং ইউয়েনের কাছে নতুন একটা মিরিয়াড ওল্ফ কিং জোগাড় করা ছিল কেবল এক মুহূর্তের ব্যাপার। একজন প্রবীণ সদস্য ভয়ে শিউরে উঠে বলল, এই চাংশান ইন লোকটা আস্ত পাগল আর নিষ্ঠুর। সে চাইলে নাইট ওল্ফ মিরিয়াড ওল্ফ কিংকে পিছিয়ে এনে বাঁচাতে পারত, কিন্তু সে উল্টো তাকে সামনে ঠেলে দিয়ে মরতে বাধ্য করল। বেই চাও চুয়ান চোখ সরু করে তাকাল। যুদ্ধক্ষেত্রে দৃশ্যগুলো তার চোখের সামনে জলজল করছিল। সে শান্ত স্বরে বলল, সে যদি এতটা জোর না খাটাত তবে এত দ্রুত লড়াই শেষ করতে পারত না। অল্প লোক নিয়ে বড় দলকে আক্রমণ করার সময় যে ট্রাইব বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল না। চাংশান ইন এর চালটা আসলে অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ ছিল। অন্য একজন আক্ষেপ করে বলল, আফসোস, ঝেন ট্রাইব লিডার মারা গেল। সে তো র্যাঙ্ক 4 আপার স্টেজের একজন শক্তিশালী যোদ্ধা ছিল, সে যদি কোনোমতে বেঁচে ফিরতে পারত। আসলে ঝেন ট্রাইব লিডার লড়াই করতে বড্ড বেশি ভালোবাসত, তাই সে নিজের সমস্ত শক্তি উজাড় করে লড়াই করছিল। দীর্ঘক্ষণ যুদ্ধের পর তার প্রাইমিভাল এসেন্স প্রায় শেষ হয়ে এসেছিল। শেষ মুহূর্তে যখন সে পালাতে চাইল, তখন নাইট উলফ মিরিয়াড উলফ কিং তার পথ আটকে দাঁড়াল, আর সে আর পালাতে পারল না। একই সাথে ঝেং ট্রাইবের অহংকার লাইটনিং স্পিয়ার কর্পস পুরোপুরি ধ্বংস হয়ে গেল। মাত্র 2-3 জন সাধারণ সদস্য কোনোমতে বেঁচে রইল। এই দুটো ঘটনাই ঝেং ট্রাইবের মনোবল পুরোপুরি গুঁড়িয়ে দিল। তাদের গোত্রপতি মারা গেল এবং প্রধান বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেল। এরপর ঝেং ট্রাইবের লড়াই করার সমস্ত ক্ষমতা হারিয়ে গেল এবং তারা চূড়ান্তভাবে পরাজিত হল। যে ট্রাইবের যোদ্ধারা শিবিরের ভেতর ঢুকে নির্বিচারে আক্রমণ চালাতে লাগল। ঝেং ট্রাইবের বেঁচে থাকা মানুষদের মধ্যে পালানোর তাড়া ছাড়া আর কোনো লড়াইয়ের ইচ্ছা ছিল না। চারিদিকে কেবল আর্তনাদ আর বাঁচার আকুতি শোনা যাচ্ছিল। এমন অদ্ভুত দৃশ্য দেখা গেল যেখানে একজন র্যাঙ্ক 1 জিইউ মাস্টার একা তাড়া করে নিয়ে যাচ্ছে 2-3 জন র্যাঙ্ক 2 জিইউ মাস্টারকে। ব্যাপারটা এমন নয় যে র্যাঙ্ক 2 জিইউ মাস্টাররা লড়াই করতে চাইছিল না, আসলে নেকড়ে বাহিনীর সাথে লড়াই করতে গিয়ে তাদের সমস্ত প্রাইমিভাল এসেন্স শেষ হয়ে গিয়েছিল। প্রাইমিভাল এসেন্স ছাড়া একজন জিইউ মাস্টারের যুদ্ধের শক্তি একদম শূন্যে নেমে আসে। ঝেং ট্রাইবের এমন করুণ পরিণতি দেখে বেই ট্রাইবের বেঁচে থাকা লোকেরা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তাদের নিজেদের শিবিরের ওপর হওয়া আক্রমণের ভয়াল স্মৃতি মনে পড়ে গেল। প্রত্যেকে দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করল, তাদের বুক রাগ আর গভীর হতাশায় ভরে উঠল। মহাবিপর্যয় নেমে আসছিল। নর্দার্ন প্লেনসে প্রতি 10 বছর পর পর এক ভয়াবহ তুষারঝড় নেমে আসে, যার ফলে শুরু হয় বিশৃঙ্খলা আর ক্ষমতার লড়াই। তখন এই অস্থিরতা পুরো নর্দার্ন প্লেনস জুড়ে ছড়িয়ে পড়ে, আর এখন যা ঘটছে তা ছিল সেই ঝড়ের সামান্য পূর্বাভাস মাত্র। সেই সময় মানুষের জীবনের মূল্য ঘাসের চেয়েও সস্তা হয়ে যায় এবং গৃহহীন গোত্রগুলো পথে পথে ঘুরে মরে। ছোট বা মাঝারি গোত্রগুলো ভাসমান শ্যাওলার মতো যুদ্ধের ঘূর্ণিপাকে পড়ে যায়। সামান্য অসাবধান হলেই তাদের অস্তিত্ব মুছে যেতে পারে। এমনকি বড় গোত্রগুলোকেও তখন অসম্ভব সতর্ক থাকতে হয়। কেবল যেসব সুপার গোত্রের পেছনে জিইউ ইমমর্টাল রয়েছে এবং নিজস্ব ব্লেসড ল্যান্ড আছে, তারাই কেবল যুগের পর যুগ টিকে থাকার ক্ষমতা রাখে। ঠিক সেই সময় একজন প্রবীণ সদস্য প্রস্তাব দিল, নেতা, আমাদের প্রাইমিভাল এসেন্স পুরোপুরি ফিরে এসেছে। আমরা ঝেং ট্রাইবকে বাঁচাতে এসেছিলাম, কিন্তু তারা তো শেষ হয়ে গেল। তাহলে আমরা কেন আমাদের পুরনো শিবিরে ফিরে গিয়ে পাহারা দেওয়া যে ট্রাইবের লোকদের খতম করে আমাদের বন্দী ভাইদের মুক্ত করি না? আরেকজন উত্তেজিত হয়ে বলল, ঠিক কথা, চাংশান ইনের লোভ অনেক বেশি। আমাদের ভেঙে দিয়ে সে সোজা ঝেং ট্রাইব ধ্বংস করতে চলে এলো।
আর এই উন্মাদ গতিতে সে হয়তো এরপর পেই ট্রাইবের দিকে যাবে। এই সুযোগে আমাদের পেছনে ফিরে গিয়ে ওদের ওপর হামলা চালানো উচিত। তৃতীয় একজন যোগ করল, জি ট্রাইব সেখানে হয়তো কিছু লোক রেখে গেছে, কিন্তু তারা সবাই র্যাঙ্ক 1 আর র্যাঙ্ক 2 জিইউ মাস্টার, সাথে কেবল একজন র্যাঙ্ক 3 প্রবীণ আছে। সবাই অত্যন্ত উত্তেজিত হয়ে তাদের নেতার মুখের দিকে তাকিয়ে রইল। তাদের সংখ্যা কম হলেও প্রত্যেকেই র্যাঙ্ক 3 স্তরের শক্তিশালী যোদ্ধা ছিল এবং তাদের নেতা ছিল র্যাঙ্ক 4 স্তরের। এই শক্তি নিয়ে নিজেদের শিবির পুনরুদ্ধার করা অসম্ভব কিছু ছিল না। কিন্তু তরুণ বেই ট্রাইব লিডার বেই চাও চুয়ান মাথা নেড়ে সরাসরি না করে দিল। সে দৃঢ় কণ্ঠে বলল, এটা কোনোভাবেই সম্ভব না। জি ট্রাইব সেখানে খুব কম লোক রেখে গেছে ঠিকই, এবং আমরা চাইলে শিবির দখলও করতে পারব, কিন্তু তারপর কি হবে? আমাদের মানুষ খুব কম। আমরা ফিরে এসেছি এই খবর নিমেষেই বাইরে ছড়িয়ে পড়বে। চাংশা নিয়ন যদি এই খবর পেয়ে দলবল নিয়ে ফিরে আসে, আমরা কি তখন আত্মরক্ষা করতে পারব? আমরা কি আমাদের লোকদের নিয়ে নিরাপদে পালাতে পারব? একথা শুনে প্রবীণরা সবাই চুপ হয়ে গেল। বেই চাও চুয়ান একদম খাঁটি সত্যি কথা বলল। যখন তাদের পুরো বাহিনী প্রস্তুত ছিল, তখনই তারা নেকড়েদের ধাক্কা সামলাতে পারেনি, আর এখন তো পরিস্থিতি আরও খারাপ। বেই চাও চুয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ওদের বন্দিই থাকতে দাও। শান্ত হও, তোমরা তো দেখলেই যে যুদ্ধ শেষ হওয়ার পর জি ট্রাইব আমাদের লোকদের বেঁধে রেখেছে, তাদের মেরে ফেলেনি। যে ট্রাইব নিজেদের শক্তি বাড়াতে চায়, ওদের খিদে বড্ড বেশি। সে আরও বলতে লাগল, আমাদের মানুষদের কিছুদিনের জন্য ওদের কাছেই থাকতে দাও। এতে খুব অল্প সময়ের মধ্যেই যে ট্রাইবের খাবারের টান পড়বে এবং তাদের অনেক বেশি লোকবল পাহারায় আটকে থাকবে। একজন প্রবীণের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলে উঠল, তাহলে আমরা সরাসরি যে ট্রাইবের মূল ঘাঁটিতে আক্রমণ করছি না কেন? যে ট্রাইব এখন একটা মাঝারি দল মাত্র, এবং তারা তাদের সব মূল শক্তি বাইরে নিয়ে এসেছে। ওদের আসল শিবিরের নিরাপত্তা এখন খুবই দুর্বল। আমরা গিয়ে ওদের খাদ্যভাণ্ডার পুড়িয়ে ধ্বংস করে দেব, ওদের ওপর বোঝা বাড়িয়ে দেব, আর ওদের বুঝিয়ে দেব আক্রান্ত হওয়ার কষ্ট কেমন। বাকিরা চিৎকার করে উঠল, দারুণ বুদ্ধি। হ্যাঁ, এটাই আসল উপায়। আমরা যে ট্রাইবকে বুঝিয়ে দেব ঘর ছাড়া হওয়ার যন্ত্রণা কেমন হয়। বেই চাও চুয়ান তীব্র ধমক দিয়ে উঠল, বোকার দল। সে সবার দিকে ঠান্ডা ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাদের কি মাথায় বুদ্ধি নেই? আমরা যদি ওদের খাবার নষ্ট করি, তবে সবার আগে কষ্ট পাবে আমাদের বন্দী ভাইয়েরা। তোমরা কি মনে করো খাবার বাঁচাতে ওরা আমাদের বন্দীদের হত্যা করবে না? কেউ যদি আমাদের চিনে ফেলে, তবে রাগ মেটাতে ওরা বন্দীদের ওপর প্রতিশোধ নেবে না? বেই চাও চুয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। তার বুদ্ধিদীপ্ত চোখ দুটো গভীর স্থিরতায় ভরে উঠল। সে ভারী গলায় বলল, ক্ষণিকের তৃপ্তির নাম আসল প্রতিশোধ নয়। জি ট্রাইবের ঘাঁটিতে হামলা চালানো সামান্য ব্যাপার, এতে তাদের মূল ভিত্তির কোনো ক্ষতি হবে না। যে ট্রাইবের শক্তির আসল উৎস চাংশান ইন, কেবল তাকে মেরে ফেলতে পারলেই পুরো পরিস্থিতি আমাদের অনুকূলে আসবে। আমাদের লড়াইটা সেখানেই করতে হবে। এই কথাগুলো সব প্রবীণদের চোখ খুলে দিল। তারা ভক্তিভরে তাকিয়ে বলল, দলপতি সত্যিই জ্ঞানী। আমাদের নেতা সাথে থাকলে এই গোত্রের আশা এখনও বেঁচে আছে। আমরা দলপতির সব নির্দেশ মেনে চলব। বেই চাও চুয়ান ছোটবেলা থেকেই এক অসাধারণ মানুষ ছিল। কম বয়সে তার ভাইবোনেরা তাকে সবসময় দূরে সরিয়ে রাখত, এবং তরুণ দলপতি হওয়ার দৌড়ে সে ছিল সবার পেছনে। সে কম কথা বলত, নিজের আসল শক্তি লুকিয়ে রাখত এবং নিজেকে দুর্বল দেখাত। ফলে বিভিন্ন অনুষ্ঠান আর আড্ডায় তার ভাইবোনেরা তাকে নিয়ে হাসাহাসি আর ব্যঙ্গ করত। কিন্তু বেই চাও চুয়ান নীরবে অপমান সহ্য করায় ছিল সিদ্ধহস্ত। সে কখনো পাল্টা প্রতিক্রিয়া দেখাত না। তার ভাইরা যখন নিজেদের মধ্যে লড়াই করছিল, সে তখন গোপনে নিজের শক্তি সঞ্চয় করে চলছিল। পুরনো বেই ট্রাইব লিডার যখন কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়ল, তখন অবশেষে বেই চাও চুয়ান তার সুযোগ পেল। পুরনো দলপতি একটি জিইউ ওয়ামের মারাত্মক প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিল, এবং তাকে বাঁচাতে একটা বিশেষ জিইউ এর প্রয়োজন ছিল। গোত্রের লোকেরা জানতে পারল সেই জিইউ রয়েছে স্পিরিট রাইনো মিরিয়াড বিস্ট কিংয়ের শরীরে। স্পিরিট রাইনো পশুর দলে প্রায় ৮০,০০০ সদস্য ছিল, তাই গোত্রের সবাই হাল ছেড়ে দিল। কিন্তু বেই চাও চুয়ান একা সেই পশুর দলের আস্তানায় ঢুকে পড়ল। কয়েকদিন নজর রাখার পর সে দেখল, এই স্পিরিট রাইনো মিরিয়াড বিস্ট কিং মাঝে মাঝে দল ছেড়ে এক নোংরা কাদা জলাশয়ে গড়াগড়ি খেতে আসে। মনের সুখে খেলার পর সে সেখানেই গভীর ঘুমে তলিয়ে যায়। সেই কাদার গন্ধ ছিল পচামলের মতো, এবং তাতে কিলবিল করছিল হাজারো পোকা। কিন্তু বেই চাও চুয়ান ৭ দিন ৭ রাত সেই কাদার নিচে এক চুলো না নড়ে লুকিয়ে রইল। তার ধৈর্য সার্থক হল। স্পিরিট রাইনো মিরিয়াড বিস্ট কিং আবার সেখানে খেলতে এলো। কিন্তু সেই বিশাল দানবাকৃতির প্রাণী গড়াগড়ি খাওয়ার সময় বেই চাও চুয়ানের পায়ের ওপর পা দিয়ে দিল, এবং নিমেষেই তার পা ভেঙে গুঁড়িয়ে গেল। চরম যন্ত্রণাতেও বেই চাও চুয়ান মুখ থেকে একটা মৃদু গঙানি পর্যন্ত বের হতে দিল না। যখন সেই মিরিয়াড বিস্ট কিং খেলা শেষে গভীর ঘুমে আচ্ছন্ন হল, তখন সে অতি সাবধানে তার শরীর থেকে সেই বুনো জিইউ ওয়ার্ম চুরি করে নিল।
বুনো জিইউ ওয়াম হাতে নিয়ে সে কোনোমতে সেই মৃত্যুপুরী থেকে এক পায়ে লাফিয়ে লাফিয়ে গোত্রে ফিরে এল এবং পুরনো দলপতির প্রাণ বাঁচাল। পুরো গোত্রে আলোড়ন পড়ে গেল। বেই চাও চুয়ানের অভাবনীয় পিতৃভক্তি, অসীম সাহস আর নিখুঁত পরিকল্পনা দেখে সবাই তাকে নতুন চোখে দেখতে শুরু করল। যখন সে নিজের র্যাঙ্ক ৩ পিক স্টেজ চাষের স্তর সবার সামনে প্রকাশ করল, তখন তার ভাইবোনেরা পুরোপুরি হতবাক হয়ে গেল। জীবন ফিরে পেয়ে পুরনো দলপতি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলল। সে বলল, জীবনে আমি কতবার কেঁদেছি তা আঙুলে গুনে বলে দেওয়া যায়। আজ আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি বলে কাঁদছি না, কাঁদছি কারণ আমার এমন এক ছেলে আছে। পিতা হিসেবে আমি তার ভক্তিতে মুগ্ধ, আর দলপতি হিসেবে আমি আমার গোত্রের উজ্জ্বল ভবিষ্যৎ দেখে আনন্দিত। মুহূর্তের মধ্যে বেই চাও চুয়ানকে নতুন তরুণ দলপতি হিসেবে ঘোষণা করা হল। এরপর সে আর নিজেকে লুকিয়ে রাখল না, পুরো গোত্রের দায়িত্ব কাঁধে নিল এবং সবার আস্থা অর্জন করল। অন্যদিকে সে তার হিংসুটে ভাইবোনদের পুরোপুরি দমন করে নিজের অবস্থান পোক্ত করল। শেষ পর্যন্ত সে দলপতি পদে বসল এবং কঠোর পরিশ্রমে বেই ট্রাইবকে ক্রমশ শক্তিশালী করে তুলল। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে সে আজকের এই অবস্থানে এসেছে। ৩০ বছর বয়স হলেও গোত্রের ভেতর বেই চাও চুয়ান এর প্রভাব ছিল অসীম এবং সমস্ত প্রবীণরা তাকে মনে প্রাণে বিশ্বাস করত। যুদ্ধক্ষেত্র পরিষ্কারের দায়িত্বে থাকা যে ট্রাইবের এক প্রবীণ সদস্য আনন্দে ছুটে এসে রিপোর্ট করল, লর্ড সুপ্রিম এল্ডার, দলপতি এবং প্রবীণগণ, আমরা ঝেং ট্রাইবের পুরো শিবির নিয়ন্ত্রণে নিয়েছি এবং প্রচুর সম্পদ উদ্ধার করেছি। সে আরও বলল, আমাদের প্রাথমিক হিসাব অনুযায়ী আমরা অন্তত ৮০ লক্ষ প্রাইমেবল স্টোনস পেয়েছি। এছাড়া কয়েক হাজার জিইউ ওয়াম উদ্ধার হয়েছে, যার মধ্যে অন্তত ১০০টি র্যাঙ্ক ৩ স্তরের। সেখানে একটি জিইউ হাউস গোপন কক্ষও রয়েছে, যা আমরা এখনই খোলার চেষ্টা করছি। যুদ্ধের এত বিপুল লাভ দেখে যে ট্রাইবের সবার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। ঝেং ট্রাইব থেকে পাওয়া সম্পদ বেই ট্রাইবের চেয়ে অনেক বেশি ছিল। ঝেং ট্রাইব একটি মাঝারি আকারের গোত্র হলেও তাদের পুরনো ঐতিহ্য ও সম্পদ ছিল অনেক গভীর। যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হলেও যা বেঁচেছিল তাও ছিল বিশাল পরিমাণের। রিপোর্ট শেষ করে সেই প্রবীণ সদস্য বিনম্রভাবে জিজ্ঞেস করল, লর্ড সুপ্রিম এল্ডার, দলপতি, আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? যে ট্রাইবের সমস্ত মানুষ তাকিয়ে রইল তাদের আসল চালিকা শক্তি ফ্যাং ইউয়েনের দিকে। ফ্যাং ইউয়েন একদম ভাবলেশহীন মুখে ঠান্ডা গলায় বলল, আক্রমণ থামবে না, আমাদের পরবর্তী লক্ষ্য পেই ট্রাইব। রাতের বাতাস শোঁ শোঁ করে বইছিল, আর তার সাথে মিশে ভেসে আসছিল নেকড়ে দলের তীব্র গর্জন। দেয়ালের চারপাশে পেই ট্রাইব আর যে ট্রাইবের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। আগুন, সোনালি আলো, বিদ্যুৎ আর লতার একের পর এক আক্রমণ একসাথে মিলে গিয়ে রাতের অন্ধকার দূর করে চোখ ধাঁধানো আতশবাজির মতো দৃশ্য তৈরি করছিল। আক্রমণ করো, দেয়াল ভেঙে গুঁড়িয়ে দাও, তারপর পুরো পেই ট্রাইবকে ধ্বংস করে ফেলব। চারপাশ থেকে এমন হুঙ্কার ভেসে আসছিল। অন্য পাশ থেকেও চিৎকার শোনা গেল, ওদের রুখে দাঁড়াও, এই যে ট্রাইবের চোরগুলোকে খতম করে দাও। দুই দলই নিজেদের মনোবল বাড়াতে পুরো শক্তি দিয়ে গর্জন করছিল। চারপাশের বাতাসে রক্তের তীব্র গন্ধ জমে গিয়েছিল। যুদ্ধের ময়দান জুড়ে ছিটকে পড়েছিল কাটা হাত পা আর অসংখ্য লাশ। সাধারণত সম্মানিত জিইউ মাস্টারদের জীবনের দামও এখানে ঘাসের মতো সস্তা হয়ে দাঁড়িয়েছিল। তবে মানুষের লাশের চেয়েও সেখানে নেকড়েদের মৃতদেহ পড়েছিল অনেক বেশি। টার্টলব্যাক ওলফকে আবার পিছিয়ে আসতে দেখে ফ্যাং ইউয়ান মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। বেই ট্রাইব আর ঝেং ট্রাইবের উপর একের পর এক হামলা চালানোর কারণে খবরটা আগেই ছড়িয়ে পড়েছিল। ফ্যাং ইউয়ান যখন যে ট্রাইবকে নিয়ে এখানে পৌঁছাল, তখন পেই ট্রাইব শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ছিল। নাইট উলফ মিরিয়াড বিস্ট কিং হারানোর পর ফ্যাং ইউয়েনের হাতে মাত্র 2টা মিরিয়াড উলফ কিং বেঁচেছিল, টার্টলব্যাক উলফ আর উইন্ড উলফ কিং। সাধারণ অবস্থায় 2টা রাজা একসাথে আক্রমণ করলে পেই ট্রাইবের প্রতিরোধ গুঁড়িয়ে দেওয়া সহজ হতো, কিন্তু একজনের উপস্থিতির কারণে ফ্যাং ইউয়েন কেবল একটা রাজাকে সামনে পাঠাতে পারছিল। সেই মানুষটা ছিল পেই ট্রাইবের নেতা পেই ইয়ানফেই। সে ছিল এই যুদ্ধক্ষেত্রের আসল কেন্দ্রবিন্দু, যার তেজ ফ্যাং ইউয়েনের 2টা নেকড়ে রাজার চেয়েও বেশি জ্বলজ্বল করছিল। পেই ইয়ানফেই ছিল 8 ফুট লম্বা, এক বলিষ্ঠ ও রাজকীয় চেহারার মানুষ। তার চোখগুলো ছিল ধারালো ও শক্তিতে ভরা, কাঁধ ছিল চওড়া আর কোমর ছিল পাতলা। এই মুহূর্তে সে নেকড়ে দলের ভেতর দিয়ে এক অপরাজিত সেনাপতির মতো সবকিছু চূর্ণ করে এগিয়ে যাচ্ছিল। তার চেহারার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল তার কালো ভ্রু জোড়া, যা এক ধরনের কালচে আভায় জ্বলছিল। ভ্রুর মাঝখানটা ছিল চওড়া আর 2 পাশ সোয়ালো পাখির ডানার মতো একটু উপরের দিকে বাঁকানো ছিল। এটা কোনো স্বাভাবিক জন্মদাগ ছিল না, বরং 2টা র্যাঙ্ক 4 সোয়ালো উইংস গু ব্যবহারের স্থায়ী চিহ্ন ছিল। তার মতো একজন যোদ্ধা ময়দানে দাপিয়ে বেড়ানোর কারণে তাকে আটকে রাখার মতো কেউ ছিল না। ফ্যাং ইউয়েনকে
তাই উইন্ড উলফ কিংকে কাছে রেখে দিতে হয়েছিল যাতে পেই ইয়ান ফেই হঠাৎ কোনো হামলা চালাতে না পারে। এর ফলে কেবল টার্টলব্যাক উলফ সামনের সারিতে লড়ছিল, যা তাদের আক্রমণের গতি অনেকটাই কমিয়ে দিল। আহা! জি ট্রাইবের এক প্রবীণ অ্যাল্ডার মৃত্যুর আগে শেষ চিৎকার দিল। সেই চিৎকারের সাথেই তার কাটা মাথাটা বাতাসে উড়ে গেল, যা কেটে ফেলেছিল পেই ইয়ান ফেই। পেই ইয়ান ফেইয়ের হাতে আমাদের আরেকজন অ্যাল্ডার মারা গেল। দৃশ্যটা দেখে জি ট্রাইবের যোদ্ধাদের চোখ ভয়ে কেঁপে উঠল। পেই ইয়ান ফেই সরাসরি ফ্যাং ইউয়েনের দিকে না গিয়ে নেকড়েদের ভিড়ে ঢুকে পড়েছিল এবং ইতোমধ্যেই জে ট্রাইবের ৩ জন অ্যাল্ডারকে খতম করে দিয়েছিল। এর ফলে সে মিরিয়াড ওলফ কিংয়ের সাথে সরাসরি দ্বন্দ্বে না জড়িয়ে একদম মুক্তভাবে লড়তে পারছিল। আবার একই সাথে উইন্ড উলফ কিংকেও যুদ্ধে নামতে বাধা দিচ্ছিল। তার সাহসের পেছনে লুকানো বুদ্ধিমত্তা সত্যিই স্পষ্ট বোঝা যাচ্ছিল। সোয়ালো উইংসগু ব্যবহার করে আকাশে উড়ে গর্জন করে উঠল পেই ইয়ান ফেই। আর কেউ আছে সামনে আসার মতো? তার গলার আওয়াজ নেকড়েদের ডাককে ছাপিয়ে পুরো যুদ্ধক্ষেত্রে প্রতিধ্বনিত হল। জি ট্রাইব স্তব্ধ হয়ে গেল, আর পেই ট্রাইবের জিইউ মাস্টারদের মনোবল এক লাফে অনেক বেড়ে গেল। ফ্যাং ইউয়েন মৃদু গলায় প্রশংসা করে বলল, সত্যিই এক ভয়ঙ্কর সেনাপতি। পেই ইয়ান ফেই এর ওড়ার ক্ষমতা ছিল অসাধারণ, বিশেষ করে নিচু দিয়ে ওড়ার ক্ষেত্রে সে প্রায় মাস্টারের কাছাকাছি দক্ষ ছিল। সে ছিল একজন মেটাল পাথ জিইউ মাস্টার। তার আক্রমণ ছিল অত্যন্ত নিখুঁত ও মারাত্মক, যা সাধারণ জিইউ মাস্টারদের পক্ষে আটকানো অসম্ভব ছিল। সে অত্যন্ত দ্রুত গতিতে যুদ্ধক্ষেত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। যারা তার চেয়ে বেশি শক্তিশালী ছিল তাদের এমন গতি ছিল না, আর যাদের গতি ছিল তাদের তার মতো লড়াইয়ের শক্তি ছিল না। ফ্যাং ইউয়েন কয়েকবার উইন্ড উলফ কিংকে সামনের সারিতে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু পেই ইয়ান ফেই বারবার ঘুরে ফ্যাং ইউয়েনের দিকেই ধেয়ে আসছিল। জি ট্রাইবের কেউ তাকে থামাতে পারছিল না, তাই ফ্যাং ইউয়েন বাধ্য হয়ে উইন্ড উলফ কিংকে নিজের সুরক্ষার জন্য ফিরিয়ে আনল। উইন্ড উলফ কিং শক্তিতে পেই ইয়ান ফেইয়ের চেয়ে একটু এগিয়ে থাকলেও একটা বুনো পশুর বুদ্ধি মানুষের সমান হতে পারে না। ফ্যাং ইউয়েন নিয়ন্ত্রণ করলেও পেই ইয়ান ফেইয়ের ক্ষিপ্রতার সাথে পেরে ওঠা কঠিন ছিল। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, আমার হাতে মিরিয়াড বিস্ট কিং খুব কম, মাত্র একজন পেই ইয়ান ফেইকে সামলাতেই এত হিমশিম খেতে হচ্ছে। নেকড়ে দলের সংখ্যাও এখনও যথেষ্ট বড় নয়। নর্দার্ন প্লেন্সের ৩ বিখ্যাত এনস্লেভমেন্ট মাস্টার মা জুন, ইয়াং পো, ইং আর জিয়াং বাও ইয়ার হাতে লাখ লাখ পশু আর তাদের তুরুপের তাস হিসেবে মিউটেটেড বিস্ট থাকে। যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়ে ফ্যাং ইউয়েন নিজের দল বড় করার কথা ভাবছিল। পরপর ৩টা যুদ্ধের পর তার নেকড়ে দলের শক্তি অনেকটাই কমে গিয়েছিল। জিইউ মাস্টারদের পৃথিবীতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে আসলে উঁচু র্যাঙ্কের শক্তিশালী যোদ্ধারাই। ফ্যাং ইউয়েন ভাবতে ভাবতেই 1000 বিস্ট ওলফ কিং আর 100 ওলফ কিংদের নেতৃত্বাধীন নেকড়েদের পেই ট্রাইবের শিবিরের দিকে নতুন করে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিল। সুনামির মতো নেকড়েদের ধেয়ে আসতে দেখে দেয়ালের রক্ষীর আহুড়া করে সবকিছু সাজাতে লাগল। এবার আক্রমণটা খুব মারাত্মক। পেছনের বাহিনীকে দ্রুত সামনে নিয়ে আসো। আর্থপাথ জিইউ মাস্টাররা জলদি দেয়াল মেরামত করো। পিছু হটবে না কেউ, যত প্রাইমিভাল এসেন্স লাগে খরচ করো। চারপাশে একের পর এক বিস্ফোরণ শুরু হল। নেকড়ে দলের উপর নেমে আসছিল আগুনের বৃষ্টি আর সোনালি তীরের মতো শত শত ফলা। কয়েকজন অ্যাল্ডার একসাথে মিলে ছোট ছোট কয়েকটা টর্নেডো তৈরি করে নেকড়েগুলোকে ৫০-৬০ ফুট উঁচুতে উড়িয়ে নিল, তারপর মাটিতে আছড়ে ফেলে মেরে ফেলল। গে ট্রাইবও বসে রইল না। ঘোস্ট ফ্লেম গু নীল রঙের ভুতুরে আগুন গিয়ে আঘাত করল দেয়ালের উপর থাকা যোদ্ধাদের গায়ে। তারা যন্ত্রণায় চিৎকার করে উঠল, কারণ এই আগুন শরীরে নয়, সরাসরি আত্মাকে পুড়িয়ে দিচ্ছিল। ফিস্ট স্টোন গু বিশাল এক পাথরের মুষ্টি গর্জন করতে করতে উড়ে গিয়ে সোজা দেয়ালে আছড়ে পড়ল। দেয়াল ফেটে গভীর গর্ত তৈরি হল, আর সেখান থেকে জিইউ মাস্টাররা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল। লাইটনিং নেট গু বিদ্যুতের বিশাল জাল নেমে এসে দেয়ালের এক পাশ ঢেকে দিল। অনেকে সাথে সাথে পুড়ে কয়লা হয়ে গেল, আবার অনেকে প্যারালাইজড হয়ে মাটিতে পড়ে রইল। ভয়ঙ্কর আক্রমণের পর উভয় পক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হল এবং তাদের প্রাইমিভাল এসেন্স দ্রুত শেষ হয়ে আসছিল। ফলে কিছুক্ষণের জন্য দুই দলই আক্রমণ থামিয়ে কিছুটা পিছিয়ে গেল। অনেকেই মাটিতে বসে পড়ে একটু দম নিয়ে প্রাইমিভাল এসেন্স পুনরুদ্ধার করার চেষ্টা করছিল। হোয়াইট আই ওলফের পিঠে বসে থাকা ফ্যাং ইউয়েনের চোখ চকচক করে উঠল। সে বুঝতে পারল এটাই মোক্ষম সুযোগ। উলফ স্মোক গু ফ্যাং ইউয়েন ধোঁয়া ছড়িয়ে দিল পুরো ময়দানে, যা নেকড়েদের ক্ষত নিমিষেই সারিয়ে তুলে তাদের শক্তি ফিরিয়ে দিল। উলফ হাউল গু ফ্যাং ইউয়েন আকাশের দিকে মুখ তুলে দীর্ঘ গর্জন করল। তার সাথে সুর মিলিয়ে পুরো নেকড়ে দল হুঙ্কার দিয়ে উঠল, আর তাদের লড়াইয়ের শক্তি এক লাফে বহুগুণ বেড়ে গেল। নতুন এক ঝাঁক নেকড়ে আগের দলের সাথে যোগ দিয়ে দেয়ালের ভাঙা অংশের দিকে তীব্র গতিতে ধেয়ে গেল।
ফিস্ট স্টোনগু দিয়ে আগেই ভেঙে দেওয়া সেই দুর্বল জায়গাটার দিকে এবার এগিয়ে গেল টার্টলব্যাক ওলফ। দেয়ালের রক্ষীরা প্রাণপণ চেষ্টা করেও তাকে থামাতে পারল না। টার্টলব্যাক ওলফ পুরো দেয়াল গুঁড়িয়ে ভেতরে ঢুকে পড়ল। সেই ভাঙা পথ দিয়ে অসংখ্য নেকড়ে ঢুকে পড়ে পেই ট্রাইবের যোদ্ধাদের ছিঁড়ে ফেলতে লাগল। দৃশ্যটা দেখে পেই ইয়ানফেই সাথে সাথে সোয়ালো উইংস গু ব্যবহার করে ফিরে আসল। র্যাঙ্ক 4 গোল্ডেন কোড গু। পেই ইয়ানফেইয়ের পুরো শরীর উজ্জ্বল সোনালি আলোয় ঢেকে গিয়ে শক্ত বর্মের রূপ নিল। র্যাঙ্ক 4 সোয়ালো উইংস গু। তার পিঠ থেকে আরও এক জোড়া ডানা গজিয়ে উঠল, যার ফলে তার ওড়ার গতি দ্বিগুণ হয়ে গেল। র্যাঙ্ক 4 রেইনবো ট্রান্সফরমেশন গু। সে 2 হাত মাথার উপর তুলে সোজা তীরের মতো হয়ে শূন্যে বাঁক নিল। 3টা র্যাঙ্ক 4 জিইউ একসাথে মিলে তৈরি হল তার বিধ্বংসী কিলার মুভ গোল্ডেন রেইনবো স্ট্রাইক। সে যেন একটা জ্বলন্ত সোনালি উল্কাপিণ্ডে পরিণত হল, যার আলোর ঝলকানিতে সবার চোখ ধাঁধিয়ে গেল। এক অবিশ্বাস্য বাঁক নিয়ে সেই সোনালি রংধনু সোজা টার্টলব্যাক ওলফের দিকে ছুটে গেল। ফ্যাং ইউয়েন শেষ মুহূর্তে নেকড়েটাকে ঘুরিয়ে দিয়ে তার শক্ত খোলসটা সামনে মেলে ধরল। বিকট এক শব্দে সেই সোনালি আলো টার্টলব্যাক ওলফ এর শক্ত পিঠে আছড়ে পড়ল। আলোর তীব্রতায় মাঠের সব জিইউ মাস্টার চোখ বন্ধ করতে বাধ্য হল। আলো একটু স্তিমিত হতেই সবাই যা দেখল তাতে স্তব্ধ হয়ে গেল। পেই ইয়ানফেই এর সেই আক্রমণ টার্টলব্যাক ওলফের দুর্ভেদ্য খোলস ফোঁড়ে একেবারে এপার ওপার করে দিয়েছিল। নেকড়ে রাজা যন্ত্রণায় আর্তনাদ করে উঠল, আর তার লড়াইয়ের শক্তি প্রায় শূন্যে নেমে আসল। পেই ইয়ানফেই নিজেও ফ্যাকাশে মুখে শূন্যে ভেসে রইল। জি ট্রাইবের যোদ্ধারা দমে গেল, আর পেই ট্রাইবের সবাই উল্লাসে নিজেদের নেতার নামে স্লোগান দিতে লাগল। গে গুয়াং উত্তেজিত হয়ে ফ্যাং ইউয়েনকে বলল, পেই ইয়ানফেই এতক্ষণ লড়ে কিলার মুভ চালিয়েছে, তার প্রাইমিভাল এসেন্স এখন প্রায় শেষ। এখনই ওকে খতম করার সেরা সময়। ফ্যাং ইউয়েন চোখ ছোট করে তাকাল। গে গুয়াং ভুল বলেনি। টানা লড়াইয়ের পর তার প্রাইমিভাল এসেন্স প্রায় শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ফ্যাং ইউয়েন তার 500 বছরের স্মৃতি থেকে জানত পেই ইয়ান ফেইয়ের কাছে ডু অর ডাই গু নামের এক রহস্যময় র্যাঙ্ক 5 জিইউ আছে। এই জিইউ চোখের পলকে প্রচুর প্রাইমিভাল এসেন্স ফিরিয়ে দিতে পারে, যদিও তার বিনিময়ে নিজের কাল্টিভেশন র্যাঙ্ক কিছুটা কমে যায়। শুধু এই কারণে ফ্যাং ইউয়েন পিছিয়ে যেত না, কিন্তু অন্য একটা সন্দেহ তার মনে উকি দিচ্ছিল। ফ্যাং ইউয়েন জিজ্ঞেস করল, আমাদের মূল শিবির ঝেং ট্রাইব কিংবা বেই ট্রাইবের শিবির থেকে কোনো খারাপ খবর এসেছে? গে গুয়াং উত্তর দিল, এখনও কোনো খবর আসেনি। ফ্যাং ইউয়েন এক কুটিল হাসি হাসল। পরিস্থিতি আঁচ করতে পেরে সে সাথে সাথে নির্দেশ দিল, আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে পেই ট্রাইব শেষ হয়েছে আরও বেশি। আমরা এখনই পিছু হটব। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছিল সাও সাও। তার পাশে ছিল আরও 11 জন জিইউ মাস্টার। তাদের মধ্যে বেই গোত্রের কয়েকজন প্রবীণ ছাড়াও ঝেং গোত্রের কিছু প্রবীণ উপস্থিত ছিল। এদের সবাইকে একজোট করেছিল খোদ সাও সাও। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল চাংশান ইয়িনকে হত্যা করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া। সাও সাও চোখ চকচক করে সবার মনোবল বাড়িয়ে বলল, জি গোত্র তো ছড়ানো ছিটানো বালির মতো, ওদের নিয়ে ভয়ের কিছু নেই। আসল ঝামেলা হল উলফ কিং চাংশান ইয়িন। ওকে খতম করতে পারলেই জয় আমাদের। ঝেং গোত্রের প্রবীণরা তার কথায় ভরসা পেল। তারা শুধাল, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমরা কখন আক্রমণ করব? সাও সাও চোখ ছোট করে জবাব দিল, আমাদের অপেক্ষা করতে হবে। উলফ কিং খুব সতর্ক। সে শুধু টার্টলব্যাক উলফকে পাঠিয়েছে আক্রমণ করতে, আর উইন্ড উলফ কিংকে রেখেছে নিজের কাছে। ওর চারপাশে শক্ত পাহারা আছে। ভুল করলেই আমরা নেকড়ের পালে ঘেরাও হয়ে যাব। ঠিক সেই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে এক ভয়ঙ্কর সংঘর্ষ বেঁধে গেল। চারিদিকে নানা রঙের ও আকারের আক্রমণের আলো ছড়িয়ে পড়ল, আর টানা বিস্ফোরণের শব্দ হতে লাগল। এসব দেখে সবার বুক কেঁপে উঠল। এমন বিধ্বংসী রণক্ষেত্রে র্যাঙ্ক 3 জিইউ মাস্টাররাও তো স্রেফ কামানের খোরাক, কেবল র্যাঙ্ক 4 আর র্যাঙ্ক 5 যোদ্ধারাই আসল খেল দেখাচ্ছিল। একজন প্রবীণ আর ধৈর্য রাখতে না পেরে বলল, এখনই তো আক্রমণ করার সেরা সময়। জি গোত্রের জিইউ মাস্টাররা যখন প্রাইমিভাল এসেন্স ফিরে পাওয়ার চেষ্টা করছে, তখনই ওদের অসতর্ক অবস্থায় ধরে ফেলা দরকার। সাও সাও হাত নেড়ে শক্ত গলায় নাকচ করে দিল, একদম না। আমাদের নিশানা কেবল চাংশান ইয়িন, আর এত লড়াইয়ের পরেও ওর আশপাশে নেকড়ের সংখ্যা কমেনি, বরং বেড়েছে। এরপরেই ফ্যাং ইউয়েন সঠিক সময় বুঝে আঘাত হেনে প্রতিরক্ষামূলক দেয়ালের একটা বড় অংশ গুঁড়িয়ে দিল। দেয়াল ভেঙে পড়তেই অসংখ্য নেকড়ে আর সঙ্গে টার্টলব্যাক উলফ হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। বিপদ চরমে পৌঁছাল। চারপাশ থেকে প্রবীণরা অস্থির হয়ে বলতে লাগল, দেয়াল তো ভেঙে গেল, পেই গোত্র এবার পুরো শেষ হয়ে যাবে। এখনই আক্রমণ না চালালে পরিস্থিতি আর সামলানো যাবে না। কিন্তু সাও সাও উঠে দাঁড়াল। তার চোখে তখন এক কুটিল আনন্দের ঝলক। সে মনে মনে ভাবল, দেয়াল ভেঙে গেলেই চাংশান ইয়িন তার নেকড়েদের নিয়ে শিবিরের ভেতরে ঝাঁপিয়ে পড়বে।
তখন ওর নিজের নিরাপত্তা ঢিলেঢালা হয়ে যাবে, আর সেটাই হবে ওকে মারার মোক্ষম সুযোগ। পেই গোত্রকে টোপ হিসেবে ব্যবহার করলেই কেবল উলফ কিংকে ফাঁদে ফেলা সম্ভব। তবে মনের কথা চেপে রেখে সে সঙ্গীদের বলল, একটু সবুর করো, অস্থির হয় না। পেই ইয়ান ফেই এর ওপর ভরসা রাখো। নর্দার্ন প্লেন্সের এত বড় সেনাপতি কি এত সহজেই হার মানবে? তার কথা শুনে প্রবীণরা থামল। ঠিক তখনই পেই ইয়ান ফেই তার বিখ্যাত ঘাতক চাল গোল্ডেন রেইনবো স্ট্রাইক ছুড়ে দিল। প্রচণ্ড এক বিস্ফোরণ হল, আর তার তীব্র আলোতে সবাই হাত দিয়ে চোখ ঢাকতে বাধ্য হল। আলো মিলিয়ে যেতেই দেখা গেল টার্টলব্যাক উলফ মারাত্মক জখম হয়ে পড়ে আছে। ভাঙা দেয়ালের ধ্বংসস্তূপের ওপর পেই ইয়ান ফেই ভাসছিল, তার চেহারা ছিল একদম ফ্যাকাশে। প্রবীণরা পেই ইয়ান ফেই এর এই বিধ্বংসী ক্ষমতার ভূয়সী প্রশংসা করতে লাগল, আর একই সাথে সাও সাওয়ের গভীর দূরদর্শিতার তারিফ করল। সাও সাও ঠোঁট বাঁকাল, সে মনে মনে পেই ইয়ান ফেইয়ের পতনই বেশি চাইছিল। তবে সে দ্রুত তার পরিকল্পনা নতুন করে সাজিয়ে নিল। চাং শান ইয়েনকে খতম করতে পারলে শুধু যুদ্ধের জয়ই আসবে না, বরং লিউ ওয়েন উয়ের কাছে গেলে সে অনেক বড় পদ আর সুযোগ সুবিধা পাবে। নিজের মনে এই আত্মবিশ্বাস জুগিয়ে সে যখন প্রস্তুত হচ্ছিল, হঠাৎ তার চোখের মনি সংকুচিত হয়ে এল। সে আঁতকে উঠে গালাগাল দিয়ে বসল। সবাই অবাক চোখে তার দিকে তাকাল। যে মানুষটা এতক্ষণ সবকিছু নিয়ন্ত্রণে রেখে শান্ত ছিল, সে হঠাৎ এভাবে খেই হারিয়ে ফেলল কেন? সাও সাও চিৎকার করে বলে উঠল, এই সময় চাং শান ইন পিছিয়ে যাচ্ছে কেন? টার্টলব্যাক উলফ আহত হলেও মরে যায়নি, উপরন্তু তার কাছে এখনও উইন্ড উলফ কিং অক্ষত আছে। অন্যদিকে পেই ইয়ান ফেই প্রায় নিঃশেষ, শিবিরের প্রতিরক্ষাও ধসে পড়েছে। এই অবস্থায় পুরো উল্টো ঘুরে যে গোত্র পিছু হটতে শুরু করল। সাও সাওয়ের বুকের ভেতরটা শুকিয়ে গেল। চাং শান ইয়ুন এভাবে সুস্থ শরীরে ফিরে গেলে তার পাতা সমস্ত ফাঁদ ভেস্তে যাবে। উপরন্তু তাদের নিজেদের গোত্রের সমস্ত সম্পদ আর বন্দীদের নিয়ে যে গোত্র নিরাপদে চলে যাবে, আর সাও সাও পড়ে থাকবে স্রেফ এক ক্ষমতাহীন দলনেতা হিসেবে। সে আর স্থির থাকতে পারল না। সোজা দাঁড়িয়ে চিৎকার করে বলল, সবাই শোনো, আর এক মুহূর্তও নষ্ট করা যাবে না। চাং শান ইয়িন দুর্বল হয়ে পালাচ্ছে, এখনই ওকে খতম করে নিজেদের গোত্রকে ছিনিয়ে আনার সময়। প্রবীণদের রক্ত গরম হয়ে উঠল। রণহুঙ্কার দিয়ে তারা অস্ত্র উঁচিয়ে যে গোত্রের ওপর পিছন থেকে আক্রমণ চালিয়ে দিল। র্যাঙ্ক ৩ জিইউ মাস্টারদের এই দলটা পুরোদমে ছুটে এল। গে গোয়াং ঘাবড়ে গিয়ে ফ্যাং ইউয়েনকে শুধাল, লর্ড, এখন আমরা কি করব? ফ্যাং ইউয়েন হোয়াইট আইজ উলফের পিঠে বসে শীতল চোখে সব দেখছিল। সে হালকা হেসে বলল, ভয় পাচ্ছ কেন? আমার নির্দেশ শোনো আর শান্তভাবে পিছু হটো। রণক্ষেত্রে পিছু হটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু ফ্যাং ইউয়েন তার আগের জীবনের অভিজ্ঞতায় জানত নেকড়েদের দিয়ে কিভাবে সুরক্ষা বলয় তৈরি করতে হয়। সে টার্টলব্যাক উলফকে কাছে টেনে নিল, আর 100 উলফ কিং এবং 1000 বেস্ট উলফ কিংদের ঘিরে দলের কেন্দ্র শক্ত করল। সাধারণ বুনো নেকড়েদের পিছনে ফেলে রাখা হল শত্রুদের শক্তি ক্ষয় করার জন্য। অল্পক্ষণের মধ্যেই আক্রমণকারীদের গতি মন্থর হয়ে এলেও তাদের অ্যাপারচারের প্রাইমিভাল এসেন্স দ্রুত ফুরিয়ে আসছিল। সাও সাও রাগে নিজের ঠোঁট কামড়ে ধরল। সে পেই ইয়ান ফেইয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, পেই ইয়ান ফেই, তুমি আক্রমণ করছো না কেন? আজ যদি ওকে না মারতে পারো, তবে হিরোজ অ্যাসেম্বলিতে গিয়ে মুখ দেখাবে কিভাবে? পেই ইয়ান ফেই মনে মনে বিরক্ত হলেও জানত চাং শান ইনকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। গোত্রের এত বড় ক্ষতি সে মুখ বুঝে মেনে নিতে পারছিল না। সে নিজের পুরো শক্তি বাজি রাখার সিদ্ধান্ত নিল। র্যাঙ্ক ৫ ডু অর ডাই জিইউ। এক নিমেষে পেই ইয়ান ফেইয়ের বুক হালকা হয়ে গেল, আর তার শূন্য অ্যাপারচার উপচে নতুন প্রাইমিভাল এসেন্স তৈরি হল। সে গর্জন করে সামনে ছুটে এল, চাং শান ইন, নিজের প্রাণ দিয়ে যাও। জি গোত্রের মানুষজন আবার আতঙ্কিত হয়ে উঠল। ফ্যাং ইউয়ান অট্টহাসি দিয়ে জানতে চাইল, এটা আবার কে? গে গুয়াং সম্ভ্রম নিয়ে উত্তর দিল, বেই গোত্রের প্রধান বেই চাও চুয়ান। ফ্যাং ইউয়েন উদাত্ত গলায় বলে উঠল, বেই চাও চুয়ান, পেই ইয়ান ফেই চমৎকার, বিশৃঙ্খল সময়ের আসল বীর এরাই। এই বলে সে হোয়াইট আইজ উলফের পিঠ থেকে নেমে একটা হাম্প উলফের ওপর সওয়ার হল। মুক্তি পেয়ে হোয়াইট আইজ উলফ এক লাফে উইন্ড উলফ কিং আর টার্টলব্যাক উলফের পাশে গিয়ে দাঁড়াল। সাও সাও আর পেই ইয়ান ফেই এক পলক দেখেই পুরো থমকে গেল। তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। হোয়াইট আইজ উলফ কোনো সাধারণ নেকড়ে ছিল না, ওটা ছিল একটা মিউটেটেড বিস্ট, যার ক্ষমতা একজন মিরিয়েড বিস্ট কিংয়ের সমান। এতদিন সবাই ফ্যাং ইউয়েনের দিকেই মনোযোগ দিয়েছিল, ফলে তার বাহন হিসেবে থাকা এই ভয়ঙ্কর দানবটাকে কেউ খেয়ালই করেনি। পেই ইয়ান ফেই দাঁতে দাঁত চেপে অসহায়ের মতো দাঁড়িয়ে পড়ল। দুটো পূর্ণশক্তির মিরিয়েড বিস্টের সাথে লড়াই করার সাহস তার ছিল না। সে নিজের গোত্রকে আর নতুন করে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইল না। ওদিকে সাও সাও ও নিজের পা থামিয়ে নিতে বাধ্য হল। ধীরে সুস্থে যে গোত্রের বাহিনীকে চলে যেতে দেখে তার বুকের ভেতরটা এক শীতল ভয়ে কেঁপে উঠল। সে মনে মনে আতঙ্কিত হয়ে ভাবল, এই উলফ কিং চাং শান ইন এর ঝুলিতে
আর কত অজানা অস্ত্র লুকানো আছে। রাতের কোলাহলপূর্ণ বাতাস ধীরে ধীরে থেমে গেল। মাটিতে বুনো ঘাসের ওপরে ঘন কুয়াশা জমতে লাগল। জি ট্রাইবের বাহিনী ক্রেসেন্ট লেক ধরে আস্তে আস্তে পিছু হটল। সফলভাবে ফিরে এলেও সবার ভেতরে তখনও যুদ্ধের উত্তেজনা টকবক করছিল। শেষ পর্যন্ত পি ট্রাইবকে পুরোপুরি গুঁড়িয়ে দিতে না পারলেও এই যুদ্ধে তারা নিজেদের বড় একটি নাম তৈরি করে ফেলেছিল। জি ট্রাইবের সদস্যরা বেশ উচ্ছ্বাসের সাথে নিজেদের মধ্যে কথা বলছিল। একজন বলে উঠল, এই লড়াইটা সত্যিই দারুণ ছিল। ওই অপদার্থ 3 উপজাতির জোট আমাদের যে ট্রাইবের সাথে ঝামেলা করতে এসেছিল, ওরা তো স্রেফ মরতেই এসেছিল। আরেকজন বলল, ঝিং ট্রাইব, বেই ট্রাইব আর পে ট্রাইবকে নিয়ে কত কথাই না শুনতাম, আসলে তো ওরা কিছুই না। পাশে থাকা আরেকজন মাথা নেড়ে বলল, এখন বেই ট্রাইব আর ঝেং ট্রাইবের ক্যাম্প আমাদের দখলে, আর পে ট্রাইবেরও অনেক বড় ক্ষতি হয়েছে। আজকের রাতের এই লড়াইয়ের পর পুরো নর্দার্ন প্লেন্স জুড়ে যে ট্রাইবের নাম ছড়িয়ে পড়বে। একাই 3টি উপজাতির শক্তির মুখোমুখি হওয়ার মতো সাহস আর এই বিরাট সাফল্য যে ট্রাইবের জিইউ মাস্টারদের মনে গভীর গর্ব এনে দিল। তখন একজন জিইউ মাস্টার চিৎকার করে বলল, এই সব কিছুই সম্ভব হয়েছে লর্ড উলফ কিং চাংশান ইনের জন্য। কথাটা শোনা মাত্র সবার মাঝে তুমুল আলোড়ন তৈরি হল। একজন বলে উঠল, হ্যাঁ, একদম ঠিক। নেকড়েরা যদি সামনে এগিয়ে গিয়ে আমাদের জন্য পথ তৈরি না করত, তাহলে নিশ্চিতভাবেই আমাদের অনেক বড় ক্ষতি হতো। অন্য একজন যোগ করল, এটাই একজন এনস্লেভমেন্ট পাথ, জিইউ মাস্টারের আসল ক্ষমতা। এতে অবাক হওয়ার কিছু নেই যে বহু উপজাতি নিজের সব খরচ কমিয়ে হলেও 1জন বা 2জন এনস্লেভমেন্ট পাথ জিইউ মাস্টার গড়ে তুলতে চায়। ভিড়ের মধ্য থেকে আরেকজন উচ্ছ্বসিত হয়ে বলল, লর্ড উলফ কিং তো আমাদের গোত্রের প্রধান প্রবীণ। আমরা তো একই পরিবারের মানুষ। তার মতো একজন মানুষ আমাদের পাশে থাকাটা সত্যিই বড় সম্মানের বিষয়। এই লড়াইয়ের পর জি ট্রাইবে ফ্যাং ইউয়েনের সম্মান এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছে গেল। ফ্যাং ইউয়েন আবারও হোয়াইট আইজ উলফের পিঠে চেপে চলছিল, আর তার পাশে ছিল গোত্রপ্রধান গে গুয়াং ও অন্যান্য প্রবীণের দল। প্রধান প্রবীণ হিসেবে গে গুয়াংকে তার পদ থেকে জোর করে সরিয়ে দেওয়ার পূর্ণ ক্ষমতা ফ্যাং ইউয়েনের ছিল। তবে গে গুয়াং ছিল খুব বাধ্য একটা দাবার ঘুঁটি, তাই তাকে সরানোর কোনো ইচ্ছে ফ্যাং ইউয়েনের ছিল না। বিশাল বাহিনীটি প্রথমে ঝেং ট্রাইবের ক্যাম্পে পৌঁছাল। সেখানে রেখে যাওয়া জিইউ মাস্টাররা আগেই সব সম্পদ গুছিয়ে 30টি ব্লু ফার্ম স্লাগ গুয়ের পিঠে তুলে রেখেছিল। এই শামুকগুলো মিউকাস জিইউ ওয়াম নামে পরিচিত ছিল, যেগুলো দেখতে ছিল খোলসহীন শামুকের মতো। র্যাঙ্ক 3 পর্যায়ের এই জীবগুলোর শরীর হাতির চেয়েও বড় ছিল, আর নীল রঙের শরীরের ওপর নীল পানির স্ফটিক গজে উঠেছিল। ব্লু ফার্ম স্লাগগু ব্যবহার করা বেশ সহজ ছিল। এদের পেছনে খুব সামান্য প্রাইমিভাল এসেন্স খরচ হতো, আর জিইউ মাস্টারদের শুধু মালামাল এদের শরীরের ভেতর ঢুকিয়ে দিতে হতো। ব্লু ফার্ম স্লাগগু কোনো আক্রমণ করতে পারত না। জিনিসপত্র ভেতরে নেওয়ার পর এদের শরীর অনেক বড় হয়ে যেত। এই 30টি ব্লু ফার্ম স্লাগগু এখন তাদের মূল আকারের চেয়ে 5 গুণ বড় হয়ে গিয়েছিল। এমনকি একটি বিশালাকার মিরিয়াড ওলফ কিংও এদের আকারের অর্ধেক হতো না। তবুও ঝেং ট্রাইবের কিছু সম্পদ নেওয়ার জায়গা হল না, সেগুলো বাধ্য হয়ে ফেলে রেখে যেতে হল। সেখানে পাহারায় থাকা প্রবীণ সদস্যটি হিসাবের তালিকা ফ্যাং ইউয়েনের হাতে তুলে দিল। ফ্যাং ইউয়েন হিসাবের তালিকায় চোখ বুলাল, লাভের পরিমাণ ছিল চোখ ধাঁধানো। তালিকা দেখে গে গুয়াং খুশিতে আত্মহারা হয়ে পড়ল। গে গুয়াং বলে উঠল, আমরা তো ধনী হয়ে গেলাম, এটা বিশাল এক সম্পদ। অন্যান্য প্রবীণেরা বলতে লাগল, আমরা প্রচুর বন্দীও পেয়েছি, আমাদের জি ট্রাইব খুব দ্রুতই একটা বড় উপজাতিতে পরিণত হতে পারবে। তবে আগামী কয়েকদিন আমাদের খুব সতর্ক থাকতে হবে, যাতে আশপাশের অন্য উপজাতিরা আমাদের এই সম্পদের ওপর নজর না দেয়। তখন একজন চিন্তিত মুখে বলল, কিন্তু যারা আত্মসমর্পণ করেছে সেই জিইউ মাস্টারদের নিয়ে আমরা কি করব? নিয়ম অনুযায়ী তারা কৃতদাস হবে, কিন্তু আমাদের কাছে তো এত স্লেভারি গু নেই। জি ট্রাইবের লোকজন এই নিয়ে বেশ ঝামেলায় পড়ে গেল। জি ট্রাইব কেবল একটি মাঝারি আকারের উপজাতি ছিল, তাদের ভিত্তি এখনও কিছুটা দুর্বল ছিল। বড় উপজাতি হলে তারা এই বিপুল প্রাপ্তি খুব সহজেই সামলে নিতে পারত। তারা জায়গাটি পাহারা দেওয়ার জন্য কিছু মানুষ রেখে দিল, সাথে নির্দেশ দিল পেই ট্রাইবের বাহিনী যদি ধেয়ে আসে তবে নিজেদের শক্তি বাঁচাতে তারা যেন দ্রুত পিছু হটে যায়। জি ট্রাইবের বাহিনী 30টি ব্লু ফার্ম স্লাগগু আর বিপুল সংখ্যক বন্দী নিয়ে আবার যাত্রা শুরু করল। বেই ট্রাইবের ক্যাম্পে এসে তারা থামল, আর সেখান থেকে যখন রওনা হল পুরো দলের আকার কয়েক গুণ বেড়ে গেল। অবশেষে যখন তারা নিজেদের জি ট্রাইব ক্যাম্পে পৌঁছাল, তখন সাধারণ মানুষেরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানাল। সকালের প্রথম সূর্যের আলো যখন যোদ্ধাদের মুখে পড়ল, তখন উল্লাসের শব্দ আকাশে ছড়িয়ে পড়ল। অন্যদিকে বন্দীদের মুখে ছিল শুধুই চরম হতাশা আর শূন্যতা, যেন দুই দল মানুষ সম্পূর্ণ ভিন্ন দুই জগতের বাসিন্দা। ফ্যাং ইউয়েন হালকা করে একটা লম্বা শ্বাস ছাড়ল।
ফেরার পুরো পথেই সে পেই ট্রাইবের অতর্কিত আক্রমণের ব্যাপারে শঙ্কিত ছিল। সে মনে মনে ভাবল, নিজের উপজাতির নিরাপত্তা নিয়ে পেই ইয়ান ফেই হয়তো বেশি চিন্তিত ছিল এবং নিজের শক্তি বাঁচাতে চেয়েছিল, তাই সে হামলা করেনি। তাছাড়া মূল কারণ ছিল হোয়াইট আইজ উলফ, যা দেখিয়ে ফ্যাং ইউয়েন একটি মিথ্যাভাব তৈরি করেছিল যেন এটি একটি মিরিয়াড উলফ কিং। কিন্তু আসল সত্যিটা ছিল, থার্ড ওয়াচ গুয়ের প্রভাবে হোয়াইট আইজ উলফ দ্রুত বড় হয়েছিল। এর গায়ে একটাও বুনো জিইউ ওয়ার্ম ছিল না। জিইউ এর দুনিয়ায় একটি বুনো জিইউ ছাড়া হোয়াইট আইজ উলফ একটি হাজার পশুর রাজাকেও হারাতে পারত না। লড়াই শুরু হলে এটি কেবল একটি বিশাল বুনো নেকড়ে ছাড়া আর কিছুই ছিল না। পেই ইয়ান ফেই আর বেই চাও চুয়ান যদি ভয় না পেয়ে আক্রমণ চালাত, তাহলে ফ্যাং ইউয়েন বিপদে পড়ে যেত। সে তার নেকড়ে বাহিনীর 120% শক্তি আগেই খরচ করে ফেলেছিল। তার নিজের শক্তিমত্তাও ছিল মাত্র 30 জন, আর আত্মাও এখনও 1000 মানুষের স্তরে পৌঁছায়নি। ফ্যাং ইউয়েন ভাবল, এক রাতে 3টি লড়াই করার পর সে তার নিজের দুর্বলতাগুলো খুব স্পষ্টভাবে বুঝতে পারল। এখন নিরাপদ আশ্রয়ে এসে ফ্যাং ইউয়েন তার নেকড়ে দলের দিকে তাকাল। 60,000 নেকড়ের দলের অর্ধেকেরও কম বেঁচেছিল। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল তার শীর্ষ নেকড়েগুলোর। তার 3টি মিরিয়াড উলফ কিং ছিল, কিন্তু এই লড়াইয়ে নাইট উলফ মারা গেল। টার্টলব্যাক উলফ মারাত্মক আঘাত পেয়ে অচেতন অবস্থায় পড়ে রইল। আর উইন্ড উলফ কিং পুরো শরীরে গভীর ক্ষত নিয়ে দুর্বল হয়ে পড়েছিল। শরীরের বহু জিইউ নষ্ট হয়ে যাওয়ায় তার লড়াইয়ের শক্তি অনেক কমে গেল। তবুও ফ্যাং ইউয়েন কোনো আক্ষেপ করল না। যা কিছু সে অর্জন করেছে তার তুলনায় এই ক্ষতি ছিল নিতান্তই সামান্য। 2 ক্যাম্পের বিপুল সম্পদ ছাড়াও ফ্যাং ইউয়েন এই লড়াই থেকে নিজের সব উদ্দেশ্য পূরণ করতে পেরেছিল। একাই 3টি উপজাতির বিরুদ্ধে লড়ে চাংশান ইয়িনের নাম আবারও নর্দার্ন প্লেন্স জুড়ে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। তার এই ক্ষমতার প্রমাণ বীরদের সমাবেশে যোগ দিতে এবং পরবর্তীতে বাই শেংকে মোকাবেলা করতে দারুণ সাহায্য করবে। তাছাড়া মৃত নেকড়েগুলো আরও বড় একটি কাজে লাগবে। ফ্যাং ইউয়েন নেকড়েগুলোর আত্মা সংগ্রহ করে রেখেছিল, যা দাং হুন পর্বতকে পুষ্ট করতে ব্যবহার করা হবে। সে মনে মনে ভাবল, এই লড়াইয়ের মাধ্যমে নিজের নির্মমতা ও শক্তির প্রমাণ দেওয়া গেল। এতে আশপাশের শক্তিগুলো ভয় পাবে, জি ট্রাইব কিছুটা গুছিয়ে নেওয়ার সময় পাবে, আর সে নিজে নেকড়ের দল বাড়াতে এবং উলফম্যান সোল চর্চা করার পাশাপাশি র্যাঙ্ক 5 এনস্লেভমেন্ট পাথ জিইউ প্রস্তুত করতে পারবে। বিছানায় শুয়ে ফ্যাং ইউয়েনের ভাবনাগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে এল। জিইউ হাউসের বাইরে জি ট্রাইবের মানুষের আনন্দ উৎসবের উল্লাস আরও তীব্র হয়ে উঠছিল। ফ্যাং ইউয়েন আস্তে আস্তে চোখ বন্ধ করল। সে ভীষণ ক্লান্তি অনুভব করছিল। এক রাতে 3টি বড় লড়াই সামলানো এবং এতগুলো নেকড়ে নিয়ন্ত্রণ করার কারণে তার আত্মায় এক গভীর ক্লান্তি নেমে এসেছিল। যখন ফ্যাং ইউয়েন শান্তিতে ঘুমাচ্ছিল, তখন ক্রেসেন্ট লেক জুড়ে এক তুমুল তোলপাড় শুরু হয়ে গেল। সকাল হতেই আশপাশের প্রায় সব গোত্রপ্রধান এবং তাদের কৌশলবিদরা রাতের এই লড়াইয়ের খবর পেয়ে গেল। খবর শুনে কেউ সন্দেহ প্রকাশ করল, কেউ হুমকি অনুভব করল, কেউ ভয়ে কাঁপল, আবার কেউ বা রাগে ফেটে পড়ল। কিন্তু মনোভাব যাই হোক না কেন, মুহূর্তের মধ্যেই জে ট্রাইব আর চাংশান ইয়িন সবার আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠল। ওয়াং উপজাতি নেতা যুদ্ধের বিবরণ লেখা কাগজটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। দীর্ঘক্ষণ পর সে গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভেবেছিলাম সে কেবল একটা সাধারণ বিড়াল, কিন্তু সে তো পুরো দস্তুর চিতা বাঘ হয়ে বের হল। সে মূলত বাইরে থেকে তামাশা দেখতে চেয়েছিল, যাতে সুযোগ বুঝে কিছু ফায়দা নেওয়া যায়। কিন্তু ফ্যাং ইউয়েনের নেতৃত্বে জে ট্রাইব এক রাতেই 3টি উপজাতিকে তছঞ্ছ করে দিল। বেই চাও চুয়ান এখন সর্বশান্ত ভবঘুরে হয়ে পড়ল, আর নর্দার্ন প্লেন্স এর দুর্ধর্ষ যোদ্ধা পেই ইয়ান ফেই নিজের চাষের একটি স্তরও হারিয়ে বসল। ওয়াং দেদাও খবরটি দেখে আঁতকে উঠে বলল, সে ভীষণ বেপরোয়া আর নির্মম। ওয়াং দেদাও ক্ষোভ প্রকাশ করে বলল, জি ট্রাইব কোনো পূর্বাভাস ছাড়াই আক্রমণ করল। অসতর্ক 3 উপজাতিকে আঘাত করে 2টিকে ধ্বংস আর 1টিকে আধমরা বানিয়ে দিল। এটা সব সীমা ছাড়িয়ে গেছে। তারা আমাদের অলিখিত নিয়ম ভেঙেছে। তারা কি সবার ক্রোধের ভয় পায় না? ঠিক তখনই বাইরে থাকা একজন জিইউ মাস্টার আরেকটি চিঠি নিয়ে ভেতরে এলো। এটি জি ট্রাইবের পাঠানো চিঠি, যা ক্রেসেন্ট লেকের সব শিবিরের কাছে পাঠানো হয়েছিল। চিঠিটি গে গুয়াং নিজে লিখেছিল। সেখানে বলা ছিল যে 3টি উপজাতির অসৎ উদ্দেশ্য ছিল, আর নিজেদের আত্মরক্ষার জন্যই জে ট্রাইব বাধ্য হয়ে পাল্টা আক্রমণ করেছে। চিঠিতে ইয়ান ট্রাইবের প্রসঙ্গ এবং চাংশান ইয়িন এর বহু বছর আগের ক্ষোভের যুক্তিসঙ্গত ব্যাখ্যা তুলে ধরা হয়েছিল। চিঠির বয়ান অনুযায়ী অতীতে চাংশান ইয়িন নিজেই চক্রান্তের শিকার হয়েছিল বলেই তাকে হা তু গু আর ডাকাতদের বিরুদ্ধে একা লড়তে হয়েছিল। এখন ফিরে এসে সে তার গোত্রের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। কিন্তু চাং ট্রাইব তখন তরুণ মাস্টার লিউ ওয়েন উয়ের অনুসারী ছিল, আর ইয়ান ট্রাইব ছিল লিউ ওয়েন উয়ের বৈবাহিক আত্মীয়, যারা এসব না জেনে চাংশান ইয়িন এর সাহায্য চেয়েছিল। ওয়াং দেদাও চিঠিটা দেখে বিভ্রান্ত হয়ে আরও রেগে বলল, চাংশান ইয়িন
ব্যক্তিগত শত্রুতার কারণে নির্দোষদের টেনে আনছে, সে কেমন নর্দার্ন প্লেন্সের বীর। ওয়াং উপজাতি নেতা শান্ত কণ্ঠে বলল, কিন্তু এভাবে যে ট্রাইব আক্রমণের একটা যুক্তি তৈরি করে নিল। যুক্তিটা দুর্বল হলেও অন্তত অন্যদের সামনে একটা ব্যাখ্যা দাঁড় করানো গেল। যে ট্রাইবের পেছনে এখন চাংশান ইন রয়েছে, আর ৩ উপজাতিকে হারানোর পর তাদের শক্তি অনেক বেড়ে যাবে। এই ৩ দলের করুণ পরিণতি দেখার পর অন্য উপজাতিরা চাংশান ইনের বিরুদ্ধে একজোট হওয়ার সাহস পাবে না। ওয়াং দে দাও মাথা নেড়ে জিজ্ঞেস করল, তাহলে এখন আমরা কি করব? ওয়াং উপজাতি নেতা দীর্ঘশ্বাস ফেলে বলল, উলফ কিং খুব দ্রুত সব ঘটিয়ে ফেলেছে, যা হওয়ার তা হয়ে গেছে, আমরা আর নাক গলাতে পারব না। আমি উলফ কিংকে বুঝতে সত্যি ভুল করেছিলাম। এমন সময় বাইরে থেকে একজন এসে জানাল, বেইচাও চুয়ান তার প্রবীণদের নিয়ে ওয়াং উপজাতি নেতার সাথে দেখা করতে এসেছে। ওয়াং উপজাতি নেতা ভ্রু কুঁচকে বলল, বেইচাও চুয়ান, সে এখানে কেন এসেছে? ওয়াং দে দাও তাকে মনে করিয়ে দিল, আপনি কি ভুলে গেছেন? বেই ট্রাইব আগেই তাদের একজন প্রবীণ সদস্যকে আমাদের জোটে নেওয়ার প্রস্তাব দিয়ে পাঠিয়েছিল, সে এখনও আমাদের অতিথি হয়ে রয়েছে। ওয়াং উপজাতি নেতা নিজের কপালে মৃদু চাপড় দিয়ে বলল, ওহ, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। আমি তাকে ৩ দিন আতিথেয়তা দেওয়ার কথা বলেছিলাম, আজ তার ৩য় দিন। না, আমি এই বেইচাও চুয়ানের সাথে দেখা করতে পারব না। তুমি গিয়ে বলে দাও, আজ আমার খুব গুরুত্বপূর্ণ জিইউ রিফাইনিংয়ের কাজ রয়েছে, আমি বদ্ধ ধ্যানকক্ষ ছেড়ে বের হতে পারব না। এদিকে সাও সাও গত কয়েকদিন ধরে ওয়াং ট্রাইবের কাছ থেকে খুব ভালো আতিথেয়তা পেয়েছিল, কিন্তু সে তার মূল উদ্দেশ্য ভোলেনি। সে বেশ কয়েকবার ওয়াং উপজাতি নেতার সাথে দেখা করতে চাইলেও প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছিল। বেইচাও চুয়ানকে দেখে সে অত্যন্ত অবাক হয়ে বলল, গোত্রপ্রধান, আর আপনারা সবাই, আপনারা নিজেরা এখানে কেন এলেন? কেউ উত্তর দেওয়ার আগেই সাও সাও অপরাধীর মতো মুখ করে বলল, আমি আপনাদের হতাশ করেছি। ওই ওয়াং উপজাতি নেতা কিছুতেই রাজি হচ্ছে না, জোটে আসতে চাইছে না। কিন্তু কোনো চিন্তা নেই, আমাদের ৩ উপজাতির শক্তি দিয়েই আমরা অনায়াসে যে ট্রাইবকে গুঁড়িয়ে দিতে পারব। তার কথা শুনে বেই ট্রাইবের প্রবীণদের ভ্রু কেঁপে উঠল, আর বাকিদের চেহারা একদম অন্ধকার হয়ে গেল। বেইচাও চুয়ান মনে মনে এক তীব্র তিক্ততা অনুভব করল। সে বুঝতেই পারল না কিভাবে এই দূতের কাছে পুরো পরিস্থিতি খুলে বলবে। ৮ দিন পরের এক রাত, আকাশে তারারা জলজল করছিল, আর বইছিল রাতের ঠান্ডা বাতাস। ফ্যাং ইউয়েন হোয়াইট আইজ উলফের পিঠে চেপে বসার প্রস্তুতি নিল। গে গুয়াং পাশে দাঁড়িয়ে গত কয়েকদিনের পরিস্থিতি জানাচ্ছিল। সে বলল, এই ৮ দিনে অনেক ছোট আর মাঝারি গোত্র হিরোজ অ্যাসেম্বলির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ক্রেসেন্ট লেকে এখন শুধু কয়েকটা বড় গোত্র পড়ে আছে। সাও সাও আর পেই ইয়ানফেই সবার আগে বেরিয়ে গেল। ফ্যাং ইউয়েন পিঠ সোজা করে বসল। সে বলল, আগে আমরা যেভাবে ৩টা গোত্রকে চ্যালেঞ্জ করেছিলাম তাতে অনেকেই ভয় পেয়ে গেল। অ্যাসেম্বলি ঘনিয়ে আসায় তাদের চলে যাওয়াটাই স্বাভাবিক। তবে বড় গোত্রগুলোর ঝামেলা বেশি, তাই তারা দ্বিতীয় ভাগে গিয়ে যোগ দেবে। গে গুয়াং তোষামত করে মাথা নাড়ল। সে বলল, সুপ্রিম এল্ডার ঠিকই বুঝেছে। ফ্যাং ইউয়েন মৃদু হাসল। সে বলল, ক্রেসেন্ট লেকের জলজ ঘাস খুব ভালো, আমরা আপাতত এখানেই থাকব। এখন ভ্রমণের চেয়ে যুদ্ধের লাভগুলো গুছিয়ে নেওয়া বেশি জরুরি। গে গুয়াং স্বস্তির নিঃশ্বাস ফেলল। গোত্রটি এখন অতিরিক্ত খেয়ে ফেলা কোনো মোটাসোটা মানুষের মতো ভারী হয়েছিল। গত ৮ দিন ধরে দিনরাত ক্যাম্প বাড়ানো আর বন্দীদের দলে টানার কাজ চলছিল, ফলে শক্তি প্রতিদিন বাড়ছিল। ফ্যাং ইউয়েন হঠাৎ জিজ্ঞেস করল, ওই ওয়াটার উলফগুলো কি এখনও সেখানেই আছে? গে গুয়াং জবাব দিল, হ্যাঁ, আমাদের তদন্তকারীরা বারবার দেখে এসেছে। প্রায় ৫,০০০ নেকড়ে আছে, রাতে তারা জলের গুহায় ঢোকে। তোমার কি সত্যিই কোনো পাহারাদার লাগবে না? ফ্যাং ইউয়েন একটু অহংকার নিয়ে নাক দিয়ে শব্দ করল। সে বলল, যেখানে নেকড়ে থাকবে সেখানে এই চাংশান ইন একা থাকবে। আমার আবার পাহারাদার কিসের? গে গুয়াং তার মেজাজ বুঝতে পেরে আর কথা বাড়াল না। সে মাথা ঝুঁকিয়ে বলল, আশা করি লর্ড সুপ্রিম এল্ডারের নেকড়ে শিকার সফল হবে। ফ্যাং ইউয়েন বলল, গোত্রের দিকে খেয়াল রেখো। আমি না থাকলে আত্মসমর্পণ করা জিইউ মাস্টারদের ওপর বিশেষ নজর রাখবে। গে গুয়াং মাথা নিচু করে সম্মতি জানাল। ফ্যাং ইউয়েন উইন্ড উলফ কিংকে পেছনে রেখে দুর্বল টার্টলব্যাক উলফ এবং ১৮,০০০ নেকড়ের দল নিয়ে ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়ল। ম্যাপ ধরে সে সোজা জলের গুহার দিকে এগিয়ে গেল। ওয়াটার উলফগুলো জলে বাস করত আর মাছ শিকার করত। নেকড়ের দল পৌঁছাতেই তারা সতর্ক হয়ে গেল। নিজেদের আস্তানা বাঁচাতে তারা জল থেকে উঠে ব্যূহ বানিয়ে পাহারা দিতে লাগল। ফ্যাং ইউয়েন হোয়াইট আইজ উলফের পিঠে বসে হাত নাড়ল। তার বুনো নেকড়ের দল গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। শুরু হল রক্তক্ষয়ী লড়াই। লড়াইয়ের মাঝেই উলফ হাউল গু আর উলফ স্মোক গু সক্রিয় করল ফ্যাং ইউয়েন। তার বিশাল বাহিনী নিমেষেই জলের নেকড়েদের ঘেরাও করে ফেলল। মাটিতে ১,০০০-এর বেশি মৃতদেহ জমে গেল। ফ্যাং ইউয়েন উলফ এনস্লেভমেন্ট জিইউ ব্যবহার করে ২,০০০-এর বেশি নেকড়ে বশ মানাল, আর বাকিরা ক্রেসেন্ট লেকের গভীরে পালিয়ে গেল।
ফ্যাং ইউয়েন তাদের তাড়া না করে গুহা ভেঙে কয়েকশো ছোট বাচ্চা তুলে নিল। রাত নামার আগেই সে ৬,০০০ ওয়াটের উল্ফ, ২,০০০ টার্টলব্যাক উল্ফ আর ১,০০০ নাইট উল্ফ দখল করে নিল। উইন্ড উল্ফ কিংয়ের মতো কিছু নেকড়ে অতিরিক্ত দ্রুত হওয়ায় পালিয়ে গেল। ফ্যাং ইউয়েন বাড়তি ঝামেলায় গেল না, কারণ এই পুরো শিকার অভিযানটা ছিল শুধুই একটি লোক দেখানো নাটক। সব গোছানোর পর ফ্যাং ইউয়েন এক নির্জন জায়গায় নেকড়েদের বৃত্তের মাঝে বসল। তারপর মুভিং পার্সপেক্টিভ কাপ জিইউ সক্রিয় করে লিটল হু ইমমর্টালের সাথে যোগাযোগ করল। ওপাশে খবর পেতেই লিটল হু ইমমর্টাল স্টারলাইট ফায়ারফ্লাই গু আর সবুজ অমর সারমর্ম ব্যবহার করে স্টারগেট গু খুলে দিল। রাতের আকাশ থেকে নীল আলোর দ্যুতি নেমে এসে একটা উজ্জ্বল দরজা তৈরি করল। ফ্যাং ইউয়েন নিজে ঢোকার আগে দুর্বল টার্টলব্যাক উল্ফ আর আহত নেকড়েদের ভেতরে পাঠিয়ে দিল। তারা হু ইমমর্টাল ব্লেসড ল্যান্ড এর ভেতরে গিয়ে দ্রুত সুস্থ হয়ে বংশবৃদ্ধি করবে। সবশেষে ফ্যাং ইউয়েন নিজেও দরজা পেরিয়ে ওপাশে চলে গেল। লিটল হু ইমমর্টাল ছুটে এসে তার পা জড়িয়ে ধরল। সে খুশি হয়ে বলল, মাস্টার, কানেক্টিং হেভেনগু দেখার নির্দেশ আমি মেনে চলেছি। লাং ইয়া ল্যান্ড স্পিরিট আবার হলুদ স্বর্গ থেকে প্রচুর জিনিসপত্র কিনেছে। ফ্যাং ইউয়েন কৌতূহলী হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, সে কি কিনেছে? ছোট মেয়েটি পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে ফ্যাং ইউয়েনের হাতে দিল। তালিকাটা দেখেই ফ্যাং ইউয়েন বুঝে গেল এগুলো সেকেন্ড অ্যাপারচার গু তৈরির উপকরণ। এর মানে লাং ইয়া ল্যান্ড স্পিরিট দ্বিতীয় আক্রমণের ঢেউ সামলে নিয়েছে এবং ডিভাইন ট্র্যাভেল গু এখনও তার হাতেই আছে। ওল্ড ম্যান ইয়ান শির চক্রান্তের পরও সে টিকে গিয়েছে। ল্যান্ড স্পিরিট বুদ্ধিমান হলেও জটিল ষড়যন্ত্র করতে পারে না। সুযোগটা দেখেই ফ্যাং ইউয়েনের বুকের ভেতর উত্তেজনা কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত নষ্ট করল না। দ্রুত হু ইমর্টাল ব্লেসেড ল্যান্ড ছেড়ে সে আবার ক্রেসেন্ট লেকের পাথুরে বনের পথ ধরল। থিভিং হেভেন ডেমন ভেনারেবল এর গোপন পথ দিয়ে সে ল্যাং ইয়া ব্লেসড ল্যান্ডে ঢুকে পড়ল। ভেতরের ১২টি মেঘ ভবন তখন ভেঙেচুরে পড়েছিল। আগুন, বজ্রপাত আর বরফের পোড়া দাগে চারপাশ ভরে গিয়েছিল। সাদা মেঘের মাটির ওপর রক্ত ছড়িয়েছিল, আর সেখানে পাহাড়ের মতো বিশাল 9 কালার স্পিরিট ডিয়ার মরে পড়েছিল। মৃত্যুর পরেও তার গায়ের ৯ রঙের চামড়া থেকে একটা পবিত্র আলো বের হচ্ছিল। লাং ইয়া ল্যান্ড স্পিরিট মুখ কালো করে এগিয়ে এসে বলল, তুমি এখানে কেন এসেছ? ফ্যাং ইউয়েন অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করল, এখানে কি ঘটে গেল? ল্যান্ড স্পিরিট রাগে ফুঁসে উঠে বলল, কিছু লোভী শয়তান ঢুকে পড়েছিল, তাদের সবাইকে আমি মেরে ফেলেছি। ফ্যাং ইউয়েন বলল, এই জায়গা তো গোপন, তারা ঢুকল কিভাবে? তুমি নিজেই দরজা খুলে দাওনি তো? ল্যান্ড স্পিরিট চিৎকার করে বলল, মুখ সামলাও, আমি কি অত বোকা? ডিভাইন ট্র্যাভেল গু দিয়ে সেকেন্ড অ্যাপারচার গু তৈরির সময় কেনা জিনিসের সূত্র ধরে ওই ইঁদুরগুলো ভেতরে পথ বানিয়ে ফেলেছিল। ফ্যাং ইউয়েন বুঝতে পারল যুদ্ধটা কতটা ভয়াবহ ছিল। লং হেয়ার অ্যানসেস্টরের মতো মহান সত্তার ফেলে যাওয়া ভিত্তি সহজে ভাঙার মতো নয়। ১২টি প্রাচীন পশুর মধ্যে মাত্র একটি মারা গিয়েছিল। তবে ওল্ড ম্যান ইয়ানশি এখনও বেঁচে আছে, ফলে এই আক্রমণ ছিল কেবল শুরু। ফ্যাং ইউয়েন হেসে বলল, তাহলে তুমি সেই বৃদ্ধ অমর যে ডিভাইন ট্র্যাভেল গু রক্ষা করতে পেরেছ। ল্যান্ড স্পিরিট একটু গর্বের সাথে বলল, অবশ্যই, তা না হলে 9 কালার স্পিরিট ডিয়ার মরত না। কিন্তু হঠাৎ তার চোখ সতর্ক হয়ে গেল। সে ফ্যাং ইউয়েনের দিকে তাকিয়ে বলল, ছোকরা, সত্যি করে বলো তো তুমি কি উদ্দেশ্যে এসেছ? ফ্যাং ইউয়েন বিনীতভাবে ঝুঁকে বলল, আবার কি? আমি এসেছি আমার জন্য সেকেন্ড অ্যাপারচার গু তৈরি করিয়ে নিতে। ল্যান্ড স্পিরিট চোখ গরম করে চেঁচিয়ে উঠল, কি? লং হেয়ার অ্যানসেস্টর অতীতে থিভিং হেভেন ডেমন ভেনারেবলকে 9টি গু বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। 3টি সুযোগ বাকি ছিল, যা পরে মা হং ইউন পাওয়ার কথা ছিল, কিন্তু ফ্যাং ইউয়েন আগেই এসে তা নিজের করে নিল। একবার সে স্টারগেট গু বানিয়ে নিয়েছে, আর এবার সে দ্বিতীয় সুযোগটি খরচ করতে চায়। ল্যান্ড স্পিরিট দাঁত কিরমির করে বলল, তবে কি এই হামলার পেছনে তোমার কোনো হাত ছিল? ফ্যাং ইউয়েন শান্তভাবে নাক চুলকে বলল, আমার মতো একজন সাধারণ মানুষ কি অমরদের নাচাতে পারে? তুমি উপকরণ কিনেছ জেনেই আমি সুযোগ নিতে এসেছি। ল্যান্ড স্পিরিট রাগে কাঁপতে কাঁপতে আঙুল তুলে বলল, মানুষগুলো চিরকালই ধূর্ত আর প্রতারক। আমি শত্রুদের মারলাম, আর তুমি এসে আমাকেই ফাঁদে ফেলে দিলে। ফ্যাং ইউয়েন জোরে হেসে উঠে বলল, এটা প্রতারণা নয়, এটা থিভিং হেভেন ডেমন ভেনারেবলকে দেওয়া পুরনো প্রতিশ্রুতি। তো আমার জন্য সেকেন্ড অ্যাপারচার গু বানাতে শুরু করছ তো? ল্যান্ড স্পিরিট রাগে তাকে টুকরো টুকরো করে ফেলতে চাইল, কিন্তু নিয়মের বাঁধনে পড়ে তাকে মাথা নোয়াতেই হল। আমি নিজের চোখে তোমাকে জিইউ রিফাইন করতে দেখতে চাই। ফ্যাং ইউয়েন মনে মনে ভেবে লাং ইয়া ল্যান্ড স্পিরিটকে পরীক্ষা করার জন্য কথাটা বলল। সাধারণত জিইউ মাস্টারদের জিইউ রিফাইনিং পদ্ধতি খুব গোপনীয় হতো। কেউ দেখে ফেললে গোপন রেসিপি ফাঁস হয়ে যেতে পারত, কিংবা ধরা পড়ে যেত তাদের নিজস্ব বিশেষ কৌশল। অবশ্যই চুক্তির শর্তে তো এটা ছিলই। ফ্যাং ইউয়েনকে অবাক করে দিয়ে লাং ইয়া ল্যান্ড স্পিরিট সাথে সাথে রাজি হয়ে গেল।
ফ্যাং ইউয়েন ভুরু কুঁচকে একটু চিন্তা করতেই পুরো ব্যাপারটা বুঝতে পারল। অতীতে স্পেস এসকেপ গু তৈরি করতে গিয়ে লং হেয়ার অ্যানসেস্টর ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতায় থিভিং হেভেন ডেমন ভ্যানারেবলের সারা জীবনের জমানো দুর্লভ সব উপাদান নষ্ট হয়ে গিয়েছিল। থিভিং হেভেন ডেমন ভ্যানারেবল ছিল র্যাঙ্ক 9 ডেমন ভ্যানারেবল। তার সেই বিরাট ক্ষতি পুষিয়ে দিতে এবং নিজের সম্মান বাঁচাতে লং হেয়ার অ্যানসেস্টর তার জন্য জিইউ তৈরি করে দিতে রাজি হয়েছিল। পুরো জিইউ রিফাইনিং প্রক্রিয়াটা থিভিং হেভেন ডেমন ভ্যানারেবলকে দেখতে দেওয়ার উদ্দেশ্য কেবল রেসিপি দেখানো ছিল না, বরং নিজের সততা প্রমাণ করাও ছিল, যাতে ব্যর্থ হলে কেউ বলতে না পারে যে কোনো গাফিলতি ছিল। এখন অবশ্য আর সেই ভয় নেই। ল্যান্ড স্পিরিট তৈরি হতো ব্লেসড ল্যান্ড এর মহাজাগতিক শক্তি আর মারা যাওয়ার আগে জিইউ ইমর্টালদের শেষ তীব্র ইচ্ছা থেকে। এদের মনে কোনো কুটিলতা থাকত না, এরা ছিল একদম অকপট আর সরল। তবে লাং ইয়া ল্যান্ড স্পিরিট তৈরি হয়েছিল ইতিহাসের সেরা রিফাইনমেন্ট, অমর লং হেয়ার অ্যানসেস্টর থেকে। স্মৃতির বেশিরভাগ হারিয়ে ফেললেও লং হেয়ার অ্যানসেস্টরের জিইউ রিফাইনিং প্রতিভা আর দক্ষতার অনেকটাই এর মধ্যে বেঁচে ছিল। তাই এই ল্যান্ড স্পিরিটকে জিইউ রিফাইন করতে দেখা ফ্যাং ইউয়েনের জন্য এক বিশাল সুযোগ ছিল। আমি আগেও সেকেন্ড অ্যাপারচার গু তৈরি করেছি, এবার ল্যান্ড স্পিরিটের কাজ দেখে নিজের দক্ষতা আরও বাড়িয়ে নেব। হয়তো প্রাচীনকালের সেই কিংবদন্তি লং হেয়ার অ্যানসেস্টরের এক ঝলক জাদুও দেখতে পাব। ফ্যাং ইউয়েন মনে মনে দারুণ রোমাঞ্চ অনুভব করল। লাং ইয়া ল্যান্ড স্পিরিট হাত নাড়াতেই এক মুহূর্তে ফ্যাং ইউয়েনকে বিশাল এক হলে টেলিপোর্ট করে নিয়ে গেল। হলটা ছিল অবিশ্বাস্য রকমের বড়, চওড়ায় অন্তত 10 লি। সেখানে সাজানো ছিল তামার প্রকাণ্ড কড়াই, লাল ইস্পাতের চুল্লি, রংধনু রঙের বিশালাকার পানির পাত্র, এমনকি ছোট ছোট গুহাঘরও। জিইউ মাস্টারদের জিইউ রিফাইনিংয়ের কাজে নানা রকমের যন্ত্রপাতির সাহায্য দরকার হতো। হলের ভেতরের আয়োজন দেখে ফ্যাং ইউয়েন একেবারে তাজ্জব বনে গেল। পুনর্জন্মের কারণে ফ্যাং ইউয়েনের 500 বছরের অভিজ্ঞতা ছিল ঠিকই, কিন্তু প্রথম 300 বছর সে শুধু ঘুরে বেড়িয়েছে আর টিকে থাকার লড়াই করেছে। বাকি 200 বছরের নিজের অবস্থান শক্ত করতে গিয়ে বিপর্যয় সামলাতে আর অমর উপকরণ জোগাড় করতে করতেই সে দম ফেলার সময় পায়নি। সাধারণ মানুষদের চেয়ে তার জিইউ রিফাইনিং দক্ষতা বেশি হলেও জিইউ ইমর্টালদের মাঝে সে ছিল মাঝারি মানের। লং হেয়ার অ্যানসেস্টরের মতো কিংবদন্তির সাথে তার কোনো তুলনাই চলত না। এটা আমার আর্থ গ্রেড রুম সি জিইউ রিফাইনমেন্ট হল। লাং ইয়া ল্যান্ড স্পিরিট পরিচয় করিয়ে দিতেই ফ্যাং ইউয়েনের মুখের ভাব বদলে গেল। ল্যান্ড স্পিরিট কখনোই বানিয়ে কথা বলে না। এত বিশাল একটা হল যদি ল্যাং ইয়া ব্লেসড ল্যান্ড এর বহু হোলের মধ্যে কেবল একটি হয়, তবে পুরো জায়গায় এমন আরও কত হলো আছে? ঠিক তখনই ল্যান্ড স্পিরিট আর একবার হাত নাড়াল। নিমিষের মধ্যে হলের ভেতর কয়েক হাজার হেয়ারি মেন হাজির হয়ে গেল। হঠাৎ টেলিপোর্ট হয়ে তারা প্রথমে কিছুটা চমকে উঠলেও দ্রুত মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার করে উঠল। হেয়ারি মেন রা মহান লাং ইয়া ওল্ড ইমর্টালকে প্রণাম জানাচ্ছে। তাদের সম্মিলিত গম্ভীর কণ্ঠস্বর পুরো বিশাল হলে প্রতিধ্বনিত হল। লাং ইয়া ল্যান্ড স্পিরিট স্নেহমাখা মুখে তাকিয়ে বলল, বাছারা, তোমরা সবাই ওঠো। এরপর সে হাত নেড়ে প্রয়োজনীয় উপকরণগুলো তাদের দিকে ভাসিয়ে দিল। বলল, আজ আমরা একটা ইমর্টাল জিইউ রিফাইন করব। আমি যে রেসিপি দিয়েছি সেটা মেনেই কাজ শুরু করো। এই ধরনের কাজে হেয়ারি মেনরা বেশ অভিজ্ঞ ছিল। একটি ইমর্টাল জিইউ তৈরির কথা শুনে তারা দারুণ উত্তেজিত হয়ে পড়ল। তবে পরক্ষণেই শান্ত হয়ে হাতে পাওয়া রেসিপি খুঁটিয়ে দেখতে দেখতে তারা জিইউ রিফাইনিং শুরু করে দিল। হাজার হাজার হেয়ারি মেন একসাথে জিইউ রিফাইন করছে, এমন দৃশ্য ফ্যাং ইউয়েন আগেও দেখেছে। বিভিন্ন জাতের মানুষের মধ্যে হেয়ারি মেনরা ছিল জিইউ তৈরির কাজে জন্মগতভাবে সবচেয়ে সেরা। প্রাচীন যুগে তারা তো রেনজুর বড় ছেলে ভার্ডান গ্রেট সানকে বেঁধে ফেলে ইটার্নাল গু তৈরিরও চেষ্টা করেছিল। হেয়ারি মেনরা কাজ করত তাদের সহজাত প্রেরণা আর জন্মগত প্রতিভা দিয়ে। সাধারণ মানুষের মতো যান্ত্রিকতা তাদের মধ্যে ছিল না। জিইউ ইমর্টাল স্তরে পৌঁছানোর পর অনেকেই নিজেদের কাজে সাহায্যের জন্য এমন হেয়ারি মেন পুষত। ফ্যাং ইউয়েন তার আগের জন্মে নিজের ব্লেসড ল্যান্ডে এদের রেখেছিল, কিন্তু তার ব্লাড সি ব্লেসড ল্যান্ডের পরিবেশ খুব বিষাক্ত আর প্রতিকূল হওয়ায় বেশিরভাগ হেয়ারি মেন মারা গিয়েছিল। পরে জিইউ ইমর্টাল হওয়ার পর সে প্রচুর হেয়ারি মেন জোগাড় করে দলগতভাবে জিইউ তৈরি করাত। নিজের সেই অভিজ্ঞতার কারণেই ফ্যাং ইউয়েন বুঝতে পারল এখানকার হেয়ারি মেনরা মোটেও সাধারণ নয়। এদের খুব চমৎকারভাবে যত্ন করে বড় করা হয়েছে। গায়ের ঘন লোম আর ত্বক একদম পরিষ্কার ও চকচকে, চোখে মুখে স্পষ্ট সতেজতা আর শক্তির ছাপ। দেখেই বোঝা যাচ্ছিল তারা খুব ভালো পরিবেশে থাকত এবং লাং ইয়া ল্যান্ড স্পিরিট তাদের উপর কোনো অত্যাচার করেনি। সবচেয়ে বড় কথা, এদের হাত ছিল অসম্ভব দ্রুত আর চটপটে। প্রত্যেকেই জিইউ রিফাইনিংয়ের এক একজন পাকা বিশেষজ্ঞ। কাজের মাঝেই কয়েকজন প্রবীণ হেয়ারি মেন এমনকি মূল রেসিপিতে কিছু পরিবর্তনের পরামর্শও দিয়ে বসল। তাদের সাবলীল কাজ দেখে ফ্যাং ইউয়েনের বুকের ভেতর ধক করে উঠল। এই দলটাকে ট্রেজার ইয়েলো হেভেনে বিক্রি করতে পারলে
অন্যান্য জিইউ ইমমর্টালদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যেত, অন্তত ২১ মিটার উঁচু গুপ্তধনের আলো ঠিকরে বের হতো। এখানকার বেশিরভাগ হেয়ারি মেন ছিল রিফাইনমেন্ট মাস্টার, আর যারা রেসিপি সংশোধনের বুদ্ধি দিচ্ছিল তারা তো রীতিমতো গ্র্যান্ডমাস্টার স্তরের। অথচ ফ্যাং ইউয়েন নিজে এখনও কোনোমতে একজন রিফাইনমেন্ট মাস্টার হয়ে উঠতে পেরেছে। এত দক্ষ সহকারীদের নিয়ে কাজ স্যাঞ্চা মাউন্টেনের তুলনায় প্রায় ১০ গুণ দ্রুত এগোতে লাগল। তারা অর্ধপ্রস্তুত অংশগুলো তৈরি করে প্রবীণদের কাছে পরীক্ষার জন্য দিচ্ছিল, তারপর সেগুলো পৌঁছাচ্ছিল লাং ইয়া ল্যান্ড স্পিরিটের হাতে। লাং ইয়া ল্যান্ড স্পিরিট সেগুলো পরখ করে কয়েকটি ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলে পুনরায় তৈরি করতে বলল। কয়েক দফা চেষ্টার পর সন্তুষ্ট হয়ে সে নিজেই সরাসরি কাজে হাত দিল এবং চোখের পলকে সেকেন্ড অ্যাপারচার গুয়ের নিখুঁত অর্ধপ্রস্তুত রূপটি তৈরি করে ফেলল। ফ্যাং ইউয়েনের কাছেও এমন একটি রূপ ছিল, কিন্তু ল্যান্ড স্পিরিটের হাতের জিনিসটির মান ছিল বহুগুণ উন্নত। অবশেষে লাং ইয়া ল্যান্ড স্পিরিট ডিভাইন ট্রাভেল গু বের করে আনল। ক্ষয়ক্ষতি আর ফাটলে ভরা সেই জিইউটির দশা দেখে ফ্যাং ইউয়েনের বুক কেঁপে উঠল। ছোকরা, সিদ্ধান্ত বদলানোর সময় এখনও কিন্তু শেষ হয়ে যায়নি। লাং ইয়া ল্যান্ড স্পিরিট হাত থামিয়ে ফ্যাং ইউয়েনকে সতর্ক করল। ফ্যাং ইউয়েন একটু ভেবে নিয়ে হেসে বলল, না, আপনি কাজ চালিয়ে যান। ধূর্ত একটা ছেলে, তোমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। লাং ইয়া ল্যান্ড স্পিরিট বিরক্তি প্রকাশ করে গজগজ করতে করতে আরও কিছু জিইউ আর দুর্লভ উপাদান ভাসিয়ে নিয়ে এল। ফ্যাং ইউয়েন বড় বড় চোখে তাকিয়ে সেগুলোর মধ্যে কেবল ২টি চিনতে পারল। ওগুলো ছিল জিইউ রিফাইনিংয়ের সাফল্যের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেওয়া মহার্ঘ বস্তু, যার আলো ট্রেজার ইয়েলো হেভেনে উঠলে অন্তত ১৮ মিটার পর্যন্ত জ্বলজ্বল করত। ল্যান্ড স্পিরিটের প্রতিটি নড়াচড়া সবার নজর কেড়ে নিচ্ছিল। উপস্থিত হেয়ারি মেনরা পরম ভক্তিতে কাঁপতে কাঁপতে সেই দৃশ্য দেখছিল। ল্যান্ড স্পিরিটের কাজ ছিল জলের মতো মসৃণ, কোথাও কোনো বাড়তি নড়াচড়া বা উত্তেজনার লেশমাত্র ছিল না। তার নিখুঁত নিয়ন্ত্রণ দেখে ফ্যাং ইউয়েন অনেক কিছু শিখতে পারছিল। চেয়ে চেয়ে দেখতে ইচ্ছে করলেও সে ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিল এবং নিজের গোপন পরিকল্পনা বাস্তবায়নে মন দিল। সে মাটিতে বাবু হয়ে বসল এবং আগে থেকে তৈরি রাখা ২টি জিইউ বের করল। একটি ছিল ক্লিয়ার মাইন্ড গু আর অন্যটি অ্যাওয়াকেন ক্লাউড গু। দুটোই ছিল র্যাঙ্ক ৪ জিইউ। ফ্যাং ইউয়েন ভেতরে প্রাইমেভাল এসেন্স প্রবেশ করাতেই সেগুলো সক্রিয় হয়ে উঠল। ক্লিয়ার মাইন্ড গু স্নিগ্ধ বাতাসের রূপ নিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করল, আর তুলার মতো দেখতে অ্যাওয়াকেন ক্লাউড গু মাথার উপরে ছোট একটি সাদা মেঘ হয়ে ভাসতে লাগল। ফ্যাং ইউয়েন চোখ রাখল ল্যান্ড স্পিরিটের হাতের আলোর গোলকের দিকে, আর একই সাথে বের করে নিল সেরা মানের ৪ পাত্র মদ। কানেক্টিং হেভেন গু ব্যবহার করে ট্রেজার ইয়েলো হেভেন থেকে সে আগেই ১৪ রকমের সেরা মদ জোগাড় করে রেখেছিল। ল্যান্ড স্পিরিট ফ্যাং ইউয়েনের কাণ্ড দেখে মৃদু অসন্তোষ প্রকাশ করলেও তাকে কোনো বাধা দিল না। ফ্যাং ইউয়েন মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তীব্র আলোয় চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লেও সে অপলক দৃষ্টিতে গোলকটির দিকে তাকিয়ে রইল। একসময় সে দেখল ডিভাইন ট্রাভেল গু গলে গিয়ে তরল পানির রূপ নিল এবং অন্য সব উপাদানের সাথে মিশে গেল। মুহূর্ত নষ্ট না করে ফ্যাং ইউয়েন মদের পাত্র তুলে নিয়ে ঢকঢক করে গিলতে শুরু করল। তীব্র নেশা এসে যেন পুরো শরীর অবশ করে দিতে চাইল, কিন্তু সাথে সাথে ক্লিয়ার মাইন্ডগু মস্তিষ্কে শীতল সতেজতা ফিরিয়ে দিল, আর অ্যাওয়াকেন ক্লাউডগু মৃদু গর্জন তুলে তার চেতনাকে পুরোপুরি সজাগ রাখল। ৪ পাত্র মদ শেষ করার পরেও ফ্যাং ইউয়েনের মাথা পরিষ্কার ছিল, কিন্তু তখনও কোনো অলৌকিক ঘটনা ঘটল না। আলোটা ক্রমাগত বড় হতে হতে হাতির সমান বিশাল আকার ধারণ করল। বোঝা যাচ্ছে ডিভাইন ট্রাভেল গু এখনও পুরোপুরি বিলীন হয়নি। ইমর্টাল জিইউ তো মহাবিশ্বে অনন্য, তাই আমাকে মদ খাওয়া চালিয়ে যেতেই হবে। ফ্যাং ইউয়েন নতুন আরেকটি পাত্রের মুখ খুলে মদ গিলতে লাগল। ধীরে ধীরে আলোর পিণ্ডটি ছোট হতে শুরু করল, আর লাং ইয়া ল্যান্ড স্পিরিটের মুখের ভাবও গম্ভীর হয়ে উঠল। ফ্যাং ইউয়েন যখন ৮ নম্বর পাত্রের মদ শেষ করল, তখন তার চোখের দৃষ্টিও ঘোলাটে হতে শুরু করেছে। ঠিক তখনই ল্যান্ড স্পিরিটের হাতের আলোর পিণ্ডটি ৩ থেকে ৫ বার সংকুচিত ও প্রসারিত হয়ে স্থির হল, আর জন্ম নিল সেকেন্ড অ্যাপারচার গু। সেকেন্ড অ্যাপারচার গু তৈরি হওয়ার ঠিক সেই মুহূর্তে ফ্যাং ইউয়েনের পুরো শরীর তীব্রভাবে কেঁপে উঠল। তার শরীরের ভেতরের জমাট নেশা যেন নদীর মতো এক বিন্দুতে গিয়ে মিশে গেল। শূন্য থেকে মহাজাগতিক সুযোগ নেমে এসে ডাও মার্ক তৈরি করল, আর সেই বিন্দুটি বিস্ফোরিত হয়ে তার ভেতরেই নতুন করে আবির্ভূত হল ডিভাইন ট্রাভেল গু, সেকেন্ড অ্যাপারচার গু, ডিভাইন ট্রাভেল গু। একই সাথে দুটো ইমর্টাল জিইউ তার মুঠোয় চলে এল। ফ্যাং ইউয়েনের নেশা এক পলকে কেটে গেল। সে রোমাঞ্চিত হয়ে দাঁড়িয়ে প্রাণখোলা অট্টহাসিতে ফেটে পড়ল। সত্যিই এক গভীর এবং নিখুঁত পরিকল্পনা। লাং ইয়া ল্যান্ড স্পিরিট ক্লান্ত মুখে ফ্যাং ইউয়েনের দিকে তাকাল। তার আধ্যাত্মিক দেহটি তখন বেশ হালকা আর দুর্বল হয়ে পড়েছিল। ফ্যাং ইউয়েন ছিল থিভিং হেভেন ডেমন ভেনারেবল এর উত্তরসূরি, তাই ল্যান্ড স্পিরিট শত চাইলেও তার উপর আক্রমণ করতে পারত না। চারপাশের হেয়ারি মেনরা ফ্যাং ইউয়েনের দিকে চরম ঘৃণা আর ক্ষোভের চোখে তাকাতে লাগল।
তাদের দৃষ্টি যেন বলছিল, এই পাপিষ্ঠ মানুষটার সাহস তো কম নয় যে তাদের পরম শ্রদ্ধেয় প্রভুর সাথে এমন চালবাজি করল। ফ্যাং ইউয়েন হেয়ারি মেনদের কথায় কোনো পাত্তা দিল না। সে নিজের হাসি থামিয়ে লাং ইয়া ল্যান্ড স্পিরিটের সামনে বিনীতভাবে মাথা নত করল। বলল, এটা কেবল একটা সামান্য ফন্দি ছিল, এতে কোনো বাহাদুরি নেই। আজ আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি আর অনেক কিছু শিখেছি। নিজের কাজের জন্য আমি লজ্জিত হলেও আপনার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। আমি সানন্দে আপনার শিষ্য হতে রাজি আছি। বাতি জ্বালানোর মতো করে লাং ইয়া ল্যান্ড স্পিরিট হাত নাড়ল। ফ্যাং ইউয়েনের শিষ্য হওয়ার অনুরোধ সে এক ফোঁয়ে উড়িয়ে দিল। সে বলল, দূর হও, আমি যদি তোমাকে শিষ্য বানাই তবে একদিন রাগে মরে যাব। আমার বাচ্চারা সবচেয়ে ভালো, তারা আমাকে কোনো টেনশন দেয় না। এখন পথ মাপো, আমি তোমার মুখ দেখতে চাই না। সে সেকেন্ড অ্যাপারচার গু পেতে পারত, কিন্তু ফ্যাং ইউয়েন তার সাথে চালাকি করেছিল। এর ফলে সফলভাবে রিফাইন করা সেকেন্ড অ্যাপারচার গু তাকে হাসি মুখে তুলে দিতে হয়েছিল এবং সেই সাথে ডিভাইন ট্রাভেল গুও হারাতে হয়েছিল। ফ্যাং ইউয়েন একটু হাসল। ল্যান্ড স্পিরিটের এই প্রত্যাখ্যান সে গায়ে মাখল না। ল্যান্ড স্পিরিটগুলো তৈরি হয় গু ইমমর্টালদের জমে থাকা ক্ষোভ থেকে। সেগুলো খুব সরল আর একগুয়ে হয়, তাই তারা একবার না বললে ভবিষ্যতেও নাই বলত। ফ্যাং ইউয়েন বলল, কি অদ্ভুত ব্যাপার! আমি তো ডিভাইন ট্রাভেল গুটা তোমার জন্য গুরু দক্ষিণাই হিসেবে এনেছিলাম। লাং ইয়া ল্যান্ড স্পিরিট মুখ বাঁকিয়ে বলল, আমি সবচেয়ে বেশি ঘৃণা করি তোমাদের মতো চালাক মানুষগুলোকে। হেয়ারি মেনরাই সবচেয়ে ভালো। আমি সত্যি বলছি, আমি ইতিমধ্যে 18 জন হেয়ারি ম্যানকে আমার শিষ্য বানিয়েছি। ভবিষ্যতেও আমি শুধু হেয়ারি মেনদেরই শিষ্য বানাব। ঠিক আছে, এবার সেকেন্ড অ্যাপারচার গু আমাকে দাও। ফ্যাং ইউয়েন তার হাত বাড়িয়ে দিল। লাং ইয়া ল্যান্ড স্পিরিটের মুখটা একদম কালো হয়ে গেল। সে নিজের হাতের ওই অমর গুটার দিকে এক অদ্ভুত মায়া নিয়ে তাকিয়ে রইল। এই গু রিফাইন করার জন্য সে কত কষ্টই না করেছিল, আর এখন সফল হওয়ার পরও সেটার সাথে একটু আদুরে সময় কাটানোর সুযোগ না দিয়েই তাকে হাতছাড়া করতে হচ্ছে। কিন্তু তখনকার সেই চুক্তি একটা বিশেষ ইচ্ছাশক্তি তৈরি করেছিল, যা ল্যান্ড স্পিরিটের অস্তিত্বের অংশ হয়ে গেছে। সে চাইলেও সেই চুক্তি ভাঙতে পারত না, আর ভাঙার কোনো ইচ্ছেও তার ছিল না। লাং ইয়া ল্যান্ড স্পিরিট গোঁসা করে বলল, ওহে খোকা, আমি তোমার এই চালাকি মনে রাখব। এই বলে সে সেকেন্ড অ্যাপারচার গুটা ফ্যাং ইউয়েনের হাতে জোর করে গুঁজে দিল। এই সেকেন্ড অ্যাপারচার গু দেখতে একটা বিটলের মতো, যার দুই মাথা বেশ ধারালো আর পেটটা গোলগাল। পোকাটা একটা তরুণ যুবকের হাতের মুঠির সাইজের সমান ছিল। এটা নীল রঙের জাদে পাথরের মতো দেখাচ্ছিল এবং ছোঁয়া মাত্রই বেশ নরম ও ঠান্ডা মনে হচ্ছিল। সেটার ফোলা পিঠের ওপর একটা সোনালি চোখ ছিল। সোনালি চোখটা থেকে বিদ্যুতের চমক খেলছিল, আর তার ভেতরে ছিল এক অপূর্ব প্রাণশক্তি। ফ্যাং ইউয়েন একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, এই গু পাওয়ার জন্যই তো সে সানচা পাহাড়ে কত ঝুঁকি নিয়েছিল এবং যে কোনো মূল্যে এটা রিফাইন করতে চেয়েছিল। সে কখনো ভাবেনি যে এই অদ্ভুত উপায়ে তার হাতে এটা চলে আসবে। তবে সে তৎক্ষণাৎ সেটা ব্যবহার করল না, বরং শান্তভাবে নিজের পাউচে যত্ন করে তুলে রাখল। লাং ইয়া ল্যান্ড স্পিরিটের সহযোগিতায় এই সেকেন্ড অ্যাপারচার গু ইতিমধ্যে ফ্যাং ইউয়েনের অধিকারে চলে এসেছিল, কিন্তু সে তখনও একজন গু ইমোমর্টাল হয়ে ওঠেনি এবং তার কাছে কোনো গ্রিন গ্রেপ ইমোমর্টাল এসেন্সও ছিল না, তাই সে সেটা এখনই চালু করতে পারছিল না। তোমার হাতে তো এখন অমর গু চলে এসেছে। তোমার যদি শেষ সুযোগটা নষ্ট করার ইচ্ছে না থাকে তবে এখনই এখান থেকে বিদায় হও। লাং ইয়া ল্যান্ড স্পিরিট তাকে দ্রুত তাড়িয়ে দিতে চাচ্ছিল, কিন্তু ফ্যাং ইউয়েন শান্তভাবে ডিভাইন ট্রাভেল গু বের করল এবং একটা মিষ্টি হাসি দিয়ে সেটা ল্যান্ড স্পিরিটের চোখের সামনে নাড়তে লাগল। সে বলল, কি ব্যাপার, তোমার কি এই অমর গুটার দরকার নেই? লাং ইয়া ল্যান্ড স্পিরিট ভুরু কুঁচকে বলল, কি চাও তুমি? এটা কি বিক্রি করতে চাও? তার কাছে কানেক্টিং হেভেন গু ছিল, যার মাধ্যমে সে ট্রেজার ইয়েলো হেভেন থেকে যে কোনো ধরনের গু রিফাইনিং মেটেরিয়াল কিনে নিতে পারত। এমনকি সেকেন্ড অ্যাপারচার গু রিফাইন করার জন্য যে মানুষের অ্যাপারচার দরকার হয়, তাও সে দাস বানিয়ে রাখা গু মাস্টারদের কিনে নিয়ে হত্যা করেই জোগাড় করতে পারত। সেকেন্ড অ্যাপারচার গু হল একটা ওয়ান টাইম বা খরচ হয়ে যাওয়া গু। ফ্যাং ইউয়েন এটা ব্যবহার করার পরেই সেটা চিরতরে হারিয়ে যাবে। লাং ইয়া ল্যান্ড স্পিরিট চাইলে একাই আবার আরেকটা রিফাইন করে নিতে পারত, তবে শর্ত একটাই ছিল, তার জন্য ডিভাইন ট্রাভেল গু থাকা জরুরি ছিল। ডিভাইন ট্রাভেল গু ছাড়া সে কখনোই দ্বিতীয়বার সেকেন্ড অ্যাপারচার গু রিফাইন করতে পারত না। কিন্তু ফ্যাং ইউয়েন সরাসরি কোনো উত্তর না দিয়ে উল্টো একটা প্রশ্ন করল। সে জানতে চাইল, বলতো, আমি যদি আরেকটা সেকেন্ড অ্যাপারচার গু ব্যবহার করি তবে কি আমার তৃতীয় কোনো অ্যাপারচার হতে পারে? লাং ইয়া ল্যান্ড স্পিরিট উপহাস করে বলে উঠল, দিনে দিনে স্বপ্ন দেখা তো দেখছি তোমার বাড়ছে। এটা হলো সেকেন্ড অ্যাপারচার গু, কোনো থার্ড অ্যাপারচার গু নয়। তুমি তৃতীয় অ্যাপারচার বানাতে চাও? তাহলে গিয়ে থার্ড অ্যাপারচার গুর রেসিপি খুঁজে বের করো। ফ্যাং ইউয়েন মাথা দুলিয়ে খুব আন্তরিক সুরে বলল, আমিও ঠিক এই কথাই ভেবেছিলাম।
ল্যান্ড স্পিরিট শুধু ডিভাইন ট্রাভেল গু পাওয়ার লোভে তাকে মিথ্যা কথা বলছিল না, একই সাথে ফ্যাং ইউয়েনের নিজেরও সেকেন্ড অ্যাপারচার গুর রেসিপি জানা ছিল, তাই সে আগেই এই ব্যাপারটি নিশ্চিত হয়ে নিয়েছিল। সে শুধু কথাটা আরেকবার পাকাপোক্ত করে নিতেই ল্যান্ড স্পিরিটকে এই প্রশ্নটা করেছিল। এই কথার পর ডিভাইন ট্রাভেল গু এবং ফ্যাং ইউয়েনের কাছে থাকা অসম্পূর্ণ সেকেন্ড অ্যাপারচার গুটার আর কোনো কার্যকারিতাই রইল না। ফ্যাং ইউয়েনের কাছে ইতিমধ্যে একটা সেকেন্ড অ্যাপারচার গু চলে এসেছে। সে একা একাই পথ চলে, তার পেছন টানার মতো বা তাকে সাহায্য করার মতো বিশ্বস্ত কোনো অনুচর নেই, তাই তার দ্বিতীয় আরেকটি সেকেন্ড অ্যাপারচার গুয়ের কোনো প্রয়োজনই ছিল না। তাছাড়া একটু আগে যখন সে ল্যান্ড স্পিরিটের গু রিফাইনিং প্রক্রিয়া খুব মনোযোগ দিয়ে দেখছিল, তখন সে বুঝতে পেরেছিল যে এর শেষ ধাপটা অত্যন্ত ভয়ঙ্কর। আলোর সেই গোলকটির ফুলে ওঠা এবং কুঁকড়ে যাওয়ার সময় চরম মাত্রার নিয়ন্ত্রণ ক্ষমতার প্রয়োজন হয়, আর সেটা টিকিয়ে রাখতে অন্তত 1000 মানুষের আত্মাসম্পন্ন শক্তিশালী মনের দরকার হয়। অমরগু কি এতই সহজে রিফাইন করা যায়? ভাগ্যিস সে পুনর্জন্মের পর সানচা পাহাড়ে নিজে নিজে সেকেন্ড অ্যাপারচার গু রিফাইন করার বোকামি করেনি, নইলে সেই সময়ের শক্তি নিয়ে চেষ্টা করলে তার পরিণতি হতো ভয়াবহ। শুধু তার রিফাইন করার রিয়াকশন বা ব্যাকল্যাশই তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পক্ষে যথেষ্ট হতো। অবশ্য সে চাইলে এগুলো ট্রেজার ইয়েলো হেভেনে বিক্রি করে দিতে পারত, কিন্তু সে যদি সত্যি তেমনটা করত, তবে ওল্ড ম্যান ইয়ান শিয়ের নজর তার ওপর পড়ে যেত এবং তার অনেক গোপন তাস সবার সামনে ফাঁস হয়ে যেত। একই সাথে সে হয়তো সেখান থেকে যা পেত অন্য কোনো গু ইমমর্টাল সেগুলোতে কারচুপি করে দিতে পারত। লাং ইয়া ল্যান্ড স্পিরিটের সাথে এই লেনদেনটা একেবারেই আলাদা ছিল। অন্তত এই ল্যান্ড স্পিরিট তাকে কোনো খারাপ বা নকল জিনিস ধরিয়ে দেবে না, আর তার কাছে প্রচুর আর্থিক সম্পদও আছে, যার সাহায্যে সে ডিভাইন ট্রাভেল গু কিনে আবার নতুন করে গু রিফাইন করতে পারবে। সবচেয়ে বড় কথা হল, এই উপায়ে ফ্যাং ইউয়েন নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে পারবে, তাই এই পথটি ছিল ভীষণ নিরাপদ। ওহে ল্যান্ড স্পিরিট, দেখো তো এটা কি? একটু ভেবেচিন্তে ফ্যাং ইউয়েন তার নিজের হাতে তৈরি করা সেই অসম্পূর্ণ সেকেন্ড অ্যাপারচার গুটা বের করে সামনে ধরল। এই অসম্পূর্ণ জিনিসটার রূপটা ছিল অনেকটা পোড়ামাটির কাঁচা পাত্রের মতো, যার গায়ে জীবনের কোনো লক্ষণ মাত্র ছিল না। সেটা দেখতে একটা ধূসর পাথরের টুকরোর মতো ছিল, যাকে খোদাই করে একটা পোকার আকৃতি দেওয়া হয়েছে। এটার মোটা পেটটা বেশ দেখতে সুন্দর লাগছিল, আর মাথা ও লেজটা ছিল ধারালো, তবে কোনো শুঁড় বা পা ছিল না। যদিও এর বাহ্যিক রূপটা আসলের কাছাকাছি ছিল, কিন্তু গুণগত পার্থক্যের কারণে সেগুলোকে কখনোই একাসনে তুলনা করা যেত না। লাং ইউয়েন ল্যান্ড স্পিরিট এই অসম্পূর্ণ জিনিসটা দেখার পর নিজের চোখ দুটো আর ঠিক রাখতে পারল না, তার চোখ চকচক করে উঠল। সে অবাক হয়ে বলল, তুমি যে এই পর্যন্ত পৌঁছে যাবে তা আমি ভাবতেও পারিনি। তবে সেকেন্ড অ্যাপারচার গু রিফাইনের সবচেয়ে কঠিন অংশ হল এর শেষ ধাপটা। এর আগের ধাপগুলো মাস্টার লেভেলের রিফাইনারি পাতগু মাস্টাররাই করে ফেলতে পারে। ল্যান্ড স্পিরিটের সুরের ভেতর এবার একটা খুশির আমেজ ফুটে উঠল। ফ্যাং ইউয়েনের কাছে ডিভাইন ট্রাভেল গু তো আছেই, সাথে এই অসম্পূর্ণ জিনিসটাও রয়েছে। সে যদি এই দুটোই হাতে পেয়ে যায়, তবে সেকেন্ড অ্যাপারচার গু রিফাইন করার জন্য শুধু শেষ ধাপটুকুই বাকি থাকবে। লাং ইউয়েন ল্যান্ড স্পিরিটের কাছে এই লোভ সামলানো খুব কঠিন ছিল। সে লোভাতু দৃষ্টিটা কোনোমতে সরিয়ে নিয়ে ফ্যাং ইউয়েনের দিকে তাকিয়ে বলল, বলো, তোমার কি চাই? ফ্যাং ইউয়েন তার ডান হাতের ডিভাইন ট্রাভেল গুটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সরাসরি বলে উঠল, অমর গুগুলোর তো কোনো নির্দিষ্ট মূল্য হয় না, তাই আমি এটা অন্য কোনো অমর গুর সাথেই বদল করতে চাই। অমর গু লেনদেনের এটাই হল পুরনো নিয়ম। লাং ইউয়েন ল্যান্ড স্পিরিটের মুখটা তৎক্ষণাৎ চুপসে গেল। সে রাগ করে বলে উঠল, যদিও এটা পুরনো নিয়ম, তবুও আমাদের এই পরিস্থিতির ক্ষেত্রে এটা খাপ খায় না। প্রথমত, ডিভাইন ট্রাভেল গুর কোনো ব্যবহারিক উপযোগিতা নেই। বিপদের মুখে শেষ চেষ্টা হিসেবে পালানোর পথ ছাড়া এটা কোনো কাজেই লাগে না। কোনো কারণে এটা যদি গু মাস্টারকে কোনো আগ্নেয়গিরির গভীরে বা মাটির নিচে নিয়ে গিয়ে ফেলে, তবে সেটা নিশ্চিত মৃত্যু ডেকে আনা ছাড়া আর কিছুই হবে না। দ্বিতীয় কথা হল, আমি এই ডিভাইন ট্রাভেল গু রিফাইন করার কাজেই ব্যবহার করব। কিন্তু আমার মতো একটা ল্যান্ড স্পিরিটের সেকেন্ড অ্যাপারচার গু দিয়ে কী লাভ হবে? ফ্যাং ইউয়েন মনে মনে বেশ খুশি হল। দরদাম করার সময় ল্যান্ড স্পিরিটের চোখ দুটো আঠার মতো ওই ডিভাইন ট্রাভেল গুর ওপরেই আটকে ছিল। সে যতই শক্ত গলায় কথা বলুক না কেন, তার মুখভঙ্গি আর চোখের ভাব তার ভেতরের আসল ইচ্ছাটা ঠিকই প্রকাশ করে দিচ্ছিল। ফ্যাং ইউয়েন একটু হেসে বলল, ওহে ল্যান্ড স্পিরিট, তুমি বড্ড কিপটে স্বভাবের তো। আমি জানিলাম ইয়া ব্লেসড ল্যান্ডে অনেক অমর গু আছেস। ডিভাইন ট্রাভেল গু একটা র্যাঙ্ক 6 অমর গু। আমি খুব বেশি লোভী নই, তাই এর বদলে শুধু একটা র্যাঙ্ক 6 অমর গু হলেই আমার চলবে। ল্যান্ড স্পিরিট বারবার মাথা নাড়ল এবং নানা অজুহাত দেখাতে লাগল, কিন্তু ফ্যাং ইউয়েন একটুও নরম হল না। ধীরে ধীরে ল্যান্ড স্পিরিটের ভেতর বিরক্তি ও রাগ জমতে শুরু করল। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল সে যেন এখনই ফ্যাং ইউয়েনকে কাঁচা চিবিয়ে খাব। যখন সে দেখল সময়টা একদম ঠিকঠাক, তখন ফ্যাং ইউয়েন নরম সুরে বলল, চলো তবে একটা মাঝখানের রাস্তা বের করি, আমি একটু ছাড় দিচ্ছি,
এবং তোমার কাছে থাকা র্যাঙ্ক 6-এর খরচ হয়ে যায় এমন একটা অমর গু নেব। আমি যখন এই অমর গুটা ব্যবহার করে শেষ করে দেব, তখন তুমি তো সেটা আবার রিফাইন করে নিতেই পারবে, তাই না? এই কথা শোনার পর ল্যান্ড স্পিরিটের মুখের ভাব অনেকটাই নরম হল। ফ্যাং ইউয়েনের একটুখানি ছাড় দেওয়ার ফলে তার ভেতর একটা জেতার মিষ্টি অনুভূতি কাজ করতে শুরু করল। সে কয়েকবার নাক শিঁকাল এবং বুক ফুলিয়ে অহংকারী ভঙ্গিতে ফ্যাং ইউয়েনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তাহলে এভাবেই চুক্তি পাকা হল। এরপর সে তার হাত দুটো শূন্যে ছড়িয়ে দিল এবং কোথা থেকে যেন একসাথে 5টা অমর গু বের করে আনল। লাংইয়া ব্লেসড ল্যান্ডের ভিত যে কতটা শক্ত তা দেখে ফ্যাং ইউয়েন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সেগুলোর দিকে তাকানোর পরেই সে একেবারে স্তম্ভিত হয়ে গেল। সেগুলোর দিকে আঙুল তুলে বলল, আমি এই অমর গুটাই নেব। তার মুখের ভাবটা তখন বেশ অদ্ভুত দেখাচ্ছিল। সেই অমর গুটি আর কেউ নয়, সেটাই হল সেই বিখ্যাত ইমমর্টাল জিইউ গ্রুয়েল মাড, যেটার কারণে দাংহুন পর্বত ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। সে ভাবতেই পারেনি যে লাংইয়া ল্যান্ড স্পিরিট সত্যি সত্যি এটা রিফাইন করে ফেলবে। দুই পক্ষ খুব দ্রুত তাদের মধ্যকার লেনদেন সম্পন্ন করে ফেলল। ফ্যাং ইউয়েন ইমমর্টাল জিইউ গ্রুয়েল মাডটা পেয়ে গেল, তবে সে সেটা নিজের অ্যাপারচারে রাখল না, বরং আপাতত নিজের পাউচের ভেতরেই নিরাপদ স্থানে রেখে দিল। ফ্যাং ইউয়েন বলল, এই অসম্পূর্ণ জিনিসটার জন্য আমি আমার সমস্ত মানসিক ও শারীরিক শক্তি ঢেলে দিয়েছি। এটা তুমি পেয়ে গেলে তোমার অনেক খরচ বেঁচে যাবে। আমরা তো এখন একে অপরের বেশ ভালোই পরিচিত হয়ে গেছি, তাই আমি তোমাকে এটা বেশ সস্তাতেই দিয়ে দেব। আমার বেশি কিছু চাই না, কেবল 1000 হেয়ারি ম্যান হলেই চলবে। আমি লোভী নই, একটু আগে যে বুড়ো হেয়ারি ম্যানগুলো গু রিফাইন করছিল তাদের দিলেও আমার চলবে। আবলুস তাবলুস বকো না। ল্যান্ড স্পিরিট রাগে একেবারে ফেটে পড়ে বলল, তুমি কি আমাকে 3 বছরের অবুঝ শিশু পেয়েছ নাকি? ওই হেয়ারি ম্যানগুলোর সবাই গু রিফাইনিংয়ের দিক থেকে অন্তত মাস্টার লেভেলের অধিকারী। ওদের যদি ট্রেজার ইয়েলো হেভেনে বিক্রি করতে যাওয়া হয়, তবে ওদের ট্রেজার লাইট অন্তত 70 ফুট উঁচুতে উঠবে। ফ্যাং ইউয়েন মুচকি হেসে মনে মনে ভাবল যে সে সত্যি সত্যি এই হেয়ারি ম্যানগুলোর লোভেই পড়েছিল। এই হেয়ারি ম্যানগুলো ভবিষ্যতে তার অনেক বড় উপকারে লাগবে। আচ্ছা, ঠিক আছে, 1000 দরকার নেই, 800 হলেই চলবে। 800র কথা মুখেও আনবে না। এই সমস্ত হেয়ারি ম্যান হল আমার সন্তান, আমি একটাকেও বিক্রি করব না। লাং ইউয়েন ল্যান্ড স্পিরিট রাগে গর্জে উঠল। যে কোনো জিনিসেরই একটা দাম থাকে। আমরা তো এটা নিয়ে এখনও দরদাম করতে পারি। বিক্রি করব না মানে বিক্রি করব না। তুমি যদি এই কথা আবার মুখ থেকে বের করো, তবে তোমার ওই অসম্পূর্ণ জিনিসপত্র গুটিয়ে এখান থেকে বিদায় হও, আমি ওটা কিনবই না। লাং ইয়া ল্যান্ড স্পিরিটের এই কঠোর মনোভাব দেখে ফ্যাং ইউয়েন ভেতরে ভেতরে বেশ অবাক হল। সে দাম একেবারে তলানিতে নামিয়ে এনেছিল এবং লাং ইয়া ল্যান্ড স্পিরিট এতে দারুণ লাভবান হতে পারত, কিন্তু তবুও সে হেয়ারি ম্যানগুলো বিক্রি করতে রাজি হল না। দেখে মনে হচ্ছিল ওই হেয়ারি ম্যানগুলোর প্রতি তার একটা গভীর মায়া ও পারিবারিক টান রয়েছে। এই পরিস্থিতিতে অস্বাভাবিক কিছু ছিল না। অনেক গু ইমমর্টালি তাদের ব্লেসড ল্যান্ডে পোষা প্রাণীর মতো এই ধরনের ভিন্ন প্রজাতির মানুষ লালন পালন করে থাকে। তারা এই মানুষগুলোর বেড়ে ওঠা দেখে আনন্দ পায় এবং তাদের পেছনে অনেক শ্রম ও সময় ব্যয় করে। এমনকি যখন তাদের কেউ মারা যায়, তখন সেই গু ইমমর্টালদের মনেও গভীর কষ্ট হয় এবং তাদের চোখে জল চলে আসে। অবশ্য এই ধরনের আবেগপ্রবণ পরিস্থিতি কখনোই ফ্যাং ইউয়েনের জীবনে ঘটবে না। হেয়ারি ম্যানগুলো কিনতে না পারার কারণে ফ্যাং ইউয়েনের মনে একটু দুঃখ হল, তাই সে তার দাবি বদল করে ফেলল। সে বলল, ঠিক আছে, যদি সেটাই হয় তবে আমি এর বদলে উলফ এনস্লেভমেন্ট গুর রেসিপিগুলো চাই। লাংইয়া ব্লেসড ল্যান্ডে প্রচুর পরিমাণে রেসিপি জমা করা আছে। প্রাচীনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যত রেসিপি সংগ্রহ করা হয়েছে সেগুলোকে সমুদ্রের জলের সাথে তুলনা করা চলে। সেখানে উলফ এনস্লেভমেন্ট গুর মতো সাধারণ রেসিপি থাকবে না, তা হতেই পারে না। ফ্যাং ইউয়েন অনেক দিন ধরেই এই রেসিপিগুলো কেনার কথা ভাবছিল, কিন্তু যখন থেকে সে ওল্ড ম্যান ইয়ান শিয়ের অস্তিত্বের কথা জানতে পেরেছে, তখন থেকেই সে ট্রেজার ইয়েলো হেভেনে নিজের সমস্ত কর্মকাণ্ড বেশ গুটিয়ে রেখেছিল। উইজডম পাথ গু মাস্টাররা অন্যের চিন্তাভাবনা ও ভবিষ্যৎ অনুমান করার কাজে ভীষণ পটু হয়, কিন্তু কোনো কিছু অনুমান করার জন্য তাদের একটা শক্ত ভিত্তি এবং প্রচুর তথ্যের প্রয়োজন হয়। সেই তথ্যগুলোকে হাতিয়ার বানিয়েই তারা পরবর্তীতে যে কোনো ঘটনার ফলাফল বের করে ফেলতে পারে। ফ্যাং ইউয়েন যদি ট্রেজার ইয়েলো হেভেনে দেদারসে উলফ এনস্লেভমেন্ট গুর রেসিপি কিনতে শুরু করত, তবে এটা নিশ্চিত করে বলা যেত না যে ওল্ড ম্যান ইয়ানশি সেখান থেকে কোনো না কোনো সূত্র ঠিকই ধরে ফেলবে। নাও এগুলো নিয়ে যাও। এগুলো হলো র্যাঙ্ক 1 থেকে শুরু করে র্যাঙ্ক 5 পর্যন্ত উলফ এনস্লেভমেন্ট গুর সব রেসিপি। লাং ইউয়েন ল্যান্ড স্পিরিট এক গোছা রেসিপি ফ্যাং ইউয়েনের দিকে ছুড়ে দিল। ফ্যাং ইউয়েন সেগুলোর ওপর চোখ বুলিয়ে দেখতে পেল যে কেবল র্যাঙ্ক 5-এর উলফ এনস্লেভমেন্ট গুর জন্যই 8 রকমের আলাদা আলাদা রেসিপি সেখানে রয়েছে। নির্দিষ্ট কোনো পোকা তৈরি করার জন্য সেগুলোতে আলাদা আলাদা উপাদান ও ভিন্ন পদ্ধতি ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়া র্যাঙ্ক 1 থেকে 4 পর্যন্ত উলফ এনস্লেভমেন্ট গুর তো আরও কত রকমের রেসিপি সেখানে সাজানো ছিল। এই লেনদেনটা আমার পুরোপুরি উসুল হয়ে গেছে। ফ্যাং ইউয়েন মনে মনে দারুণ খুশি হল।
আমাদের লেনদেন শেষ, এবার তুমি তোমার পথ দেখতে পারো। লাং ইউয়েন ল্যান্ড স্পিরিট বিরক্ত হয়ে হাত নাড়ল, কিন্তু ফ্যাং ইউয়েন সেখান থেকে না নড়ে হেসে ফেলল। সে বলল, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না, আমার কাছে আরও একটা ব্যবসার প্রস্তাব আছে যেটা শুনলে তোমার নিশ্চিত ভালো লাগবে। ওহে তরুণ, বড় বড় কথা বলো না। এই পৃথিবীতে এমন খুব কম জিনিসই আছে যা এই বুড়ো মানুষটার মনে বিন্দুমাত্র কৌতূহল জাগাতে পারে। লাং ইউয়েন ল্যান্ড স্পিরিট নিজের দাঁড়িয়ে হাত বুলিয়ে বেশ অহংকারের সুরে কথাটি বলল, আমি এবার যে তথ্য নিয়ে ব্যবসা করব সেটা শুনলে তোমার চোখ কপালে উঠবে। আমি ঠিক কবে নাগাদ সেকেন্ড অ্যাপারচার গু ব্যবহার করব, তথ্যটা সেই সম্পর্কিত। লাং ইউয়েন ল্যান্ড স্পিরিটের মুখটা তৎক্ষণাৎ চুপসে গেল। সে ফ্যালফ্যাল করে ফ্যাং ইউয়েনের দিকে তাকিয়ে রইল, তার ভুরু দুটো চরমভাবে কুঁকড়ে গেল এবং ফ্যাং ইউয়েনের ওপর তার রাগ ও ঘৃণার মাত্রা এক লহমায় বহুগুণ বেড়ে গেল। সে চেঁচিয়ে উঠল, তুমি এত নীচ আর নির্লজ্জ কিভাবে হতে পারলে? তোমার কি নৈতিকতার বালাই বলতেচ্ছুমাত্র কিছু নেই? হা হা হা। ফ্যাং ইউয়েন উচ্চস্বরে হেসে উঠে বলল, ব্যাপার কি, তোমার কি এই তথ্যের প্রতি একটুও লোভ নেই নাকি? লাং ইউয়েন ল্যান্ড স্পিরিটের অবস্থা তখন এমন হল যেন কেউ তাকে জোর করে হেনস্থা করেছে, অথচ অপরাধীর কাছে তাকেই আবার মাথা নিচু করে ক্ষমা চাইতে হচ্ছে। সে কি এই তথ্যের প্রতি উদাসীন থাকতে পারত? সেকেন্ড অ্যাপারচার গু হল একটি অমর গু, আর অমর গু মাত্রই হল অনন্য ও একক। ফ্যাং ইউয়েন যদি এটা কখনোই ব্যবহার না করে, তবে সে চিরকালের মতো আরেকটি সেকেন্ড অ্যাপারচার গু রিফাইন করার সুযোগ থেকে বঞ্চিত হবে। তুমি এটার দাম কত চাচ্ছ? ল্যান্ড স্পিরিট ভেতরের সমস্ত রাগ গিলে ফেলে এবং ফ্যাং ইউয়েনকে আচ্ছ করে পেটানোর ইচ্ছেটাকে কোনোমতে দমন করে প্রশ্নটা করল। ফ্যাং ইউয়েন নিজের চোখ দুটো সরু করে ফেলল, সেখান থেকে এক ধরনের তীক্ষ্ণ আলোর ঝলক দেখা গেল। সে পরিষ্কার গলায় বলে উঠল, আমি তোমার সাথে কোনোরকম চালাকি করব না, তাই এই তথ্যের বদলে আমি তোমার কাছ থেকে অন্য তথ্যই নেব। আমি ইম্পেরিয়াল কোর্ট ব্লেসড ল্যান্ডে থাকা 88 ট্রু ইয়াং বিল্ডিং সম্পর্কে সমস্ত তথ্য জানতে চাই। 88 ট্রু ইয়াং বিল্ডিং? তোমার এতদূর জানা আছে যে এই অমরগু হাউসটার সাথে আমার কোনো যোগসূত্র রয়েছে? ল্যান্ড স্পিরিট এই কথা শুনে একেবারে থমকে গেল। দূরে দ্রুত ছুটে চলার ভারী শব্দ শোনা গেল। কিছুক্ষণের মধ্যেই একদল জিইউ মাস্টার তাদের টেরর ক্ল হর্সে চড়ে জলাভূমির কাছে এসে পৌঁছাল। এই টেরর ক্ল হর্সগুলোর চোখ ছিল টকটকে লাল, আর মুখে ছিল হিংস্র ধারালো দাঁত। এরা মাংসাশী প্রাণী। এদের শরীরে কোনো পশম ছিল না, শক্ত চামড়ার নিচ দিয়ে পেশিগুলো স্পষ্ট ফুটে উঠেছিল। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, এদের কোনো সাধারণ খুর ছিল না, ছিল 4টি লম্বা ও ধারালো নখর। নখরগুলোর মাঝে চামড়ার পর্দাজোড়া লাগানো থাকায় এরা জলাভূমিতেও অত্যন্ত দ্রুত ছুটতে পারত। একজন তদন্তকারী জিইউ মাস্টার লালচে চোখে চারপাশ ভালো করে দেখে রিপোর্ট দিল, লর্ড এল্ডার, ওরা এখান দিয়েই ওই দিকে পালিয়েছে। পাশে থাকা এক তরুণ জিইউ মাস্টার ভ্রু কুঁচকে অস্থির গলায় বলল, সর্বনাশ আঙ্কেল, এই পথে গেলে তো ওরা রক্স পুলে পৌঁছে যাবে। একবার রক্স পুল পার হয়ে গেলে ওরা ওয়ার্ম পন্ড ভ্যালির সীমানা ছাড়িয়ে যাবে, তখন ওদের মারা কঠিন হয়ে পড়বে। দলের এক এল্ডার হেসে হাত নেড়ে বলল, শান্ত হও, তোমার বাবার বিষাক্ত পয়জন জিইউ ফেই ছিংয়ের শরীরে ঢুকে গেছে। ওর অবস্থা এমনিতেই খারাপ, তার ওপর সাথে একটা বাচ্চাও আছে। সুইফট গোস্ট ক্লাউড নিয়ে ও যত বেশি দৌড়াবে, বিষ তত দ্রুত ছড়াবে। ও বেশি দূর যেতে পারবে না, চলো ধাওয়া চালিয়ে যাই। ওরা বনের ভেতরে ঢুকে যেতেই পেছনের স্যাঁতস্যাঁতে কাদামাটি হঠাৎ কেঁপে উঠল। ভেতর থেকে একটা হলুদাভ গুটিপোকা মাটি ফুঁড়ে ওপরে উঠে এল। গুটিপোকার খোলস ফেটে ভেতর থেকে দুজন মানুষ বের হল, একজন মাঝবয়সী জিইউ মাস্টার আর অন্যজন একটা ছোট ছেলে। দুজনেরই বেশ করুণ অবস্থা। হাঁপাতে হাঁপাতে তারা মাটিতে বসে পড়ল। মাঝবয়সী জিইউ মাস্টার ফেই ছিংয়ের মুখ বিষের জ্বালায় একদম বেগুনি হয়ে গিয়েছিল। বিষ তার শরীরের গভীরে ছড়িয়ে পড়েছিল। তার যাতায়াতের জিইউ সুইফট গোস্ট ক্লাউড জিইউ এর ওপর আগেই কেউ হাত সাফাই করেছিল। তাড়া খেয়ে পালানোর সময় ফেই ছিং কিছু একটা গড়মিল বুঝতে পেরেছিল, তাই সে বুদ্ধি করে সুইফট গোস্ট ক্লাউড জিইউকে একা উড়িয়ে দিয়ে ছেলেকে নিয়ে এই কাদায় লুকিয়ে পড়েছিল। কিন্তু এখন সে চলাফেরার সব ক্ষমতা হারিয়ে ফেলেছিল আর শরীরও বিষাক্ত হয়ে গিয়েছিল। পালানোর আর কোনো পথ খোলা ছিল না। ফেই ছিং রাগে গজগজ করে বলতে লাগল, ফেই ছাং, তুই এত নিচু মনের মানুষ। ট্রাইবের লিডার পদের লোভে তুই নিজের চাচাতো ভাইয়ের শরীরে গোপনে বিষ ঢেলে দিলি। তুই একটা নরপশু। কথাটা ভেবে তার রাগ আরও বেড়ে গেল। চরম হতাশা আর ক্ষোভের চাপে সে মুখ দিয়ে একদলা সবুজ রক্ত উগড়ে ফেলল। রক্ত দেখে ছেলেটা কেঁদে উঠে বাবার বুকে আছড়ে পড়ল। বলল, বাবা বাবা, তুমি ঠিক আছো তো? একটু শক্ত হও। ফেই ছিং তার একমাত্র সন্তানের দিকে গভীর ভালোবাসায় তাকাল। ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত অথচ দৃঢ় গলায় বলল, ফেই ছাই, বাবার আর সময় নেই। ফেই ছাং খুবই ধূর্ত, ওকে আমি একবারই ধোঁকা দিতে পেরেছি। একটু পরেই ও ভুল বুঝতে পেরে ফিরে আসবে। তুই জলদি পালা, আমি ওদের আটকে রাখব। যে গোপন পথের কথা বলেছিলাম
সেই পথ ধরে চলে যা, হয়তো বেঁচে যাবি। ফেই ছাই কান্না ভেজা গলায় আকুতি জানাল, না বাবা, আমি তোমাকে ফেলে যাব না। চলো একসাথে পালাই, বাবা, আমি তোমার পায়ে পড়ি। ছেলের ভবিষ্যৎ নিয়ে ফেই ছিং ভীষণ ব্যাকুল হয়ে উঠল। জোর করে শক্তি সঞ্চয় করে সে ফেই ছাইয়ের কাঁধ চেপে ধরল। বলল, ফেই ছাই, কাঁদিস না। নর্দার্ন প্লেন্সের পুরুষরা রক্ত দেয়, কিন্তু চোখের জল ফেলে না। মনে সাহস রাখ, তোর শরীরে জায়ান্ট সানের পবিত্র রক্ত বইছে। তুই হুয়াং জিন পরিবারের সদস্য। তোর রক্ত খাঁটি আর বিরল। 88th ট্রু ইয়াং বিল্ডিংয়ে ঢোকার পূর্ণ যোগ্যতা তোর আছে। কাশি দিয়ে ফেই ছিংয়ের মুখ ও নাক দিয়ে আবার কিছুটা সবুজ রক্ত গড়িয়ে পড়ল। সে হাঁপাতে হাঁপাতে বলল, নিজের যত্ন নিস। ভবিষ্যতে যদি কখনো ইম্পিরিয়াল কোর্ট ব্লেসড ল্যান্ডে ঢোকার সুযোগ পাস, তবে 88th ট্রু ইয়াং বিল্ডিংয়ে যাস। পূর্বপুরুষ জায়ান্ট সান যে আশীর্বাদ রেখে গেছেন তা নিজের অধিকারে নিস। শুধু তবেই তুই আমার হত্যার প্রতিশোধ নিতে পারবি। ছেলে ফিসফিস করে বলল, বাবা। ফেই ছিং ছেলেকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গর্জন করে বলল, যা বলছি পালা, আর দেরি করলে সব শেষ হয়ে যাবে। ফেই ছাই কয়েক কদম পিছিয়ে গেল। অসহায় চোখে বাবার দিকে তাকিয়ে রইল তার অশ্রুসজল চোখ। চোখের জল মুছে সে শক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করল। মাটিতে বসে ছেলের চলে যাওয়া দেখতে দেখতে ফেই ছিং মনে মনে ভাবল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু হঠাৎই তার চোখ গোল গোল হয়ে গেল। সে ধড়ফড় করে সোজা হয়ে বসে চিৎকার করে উঠল, ওরে বোকা, থাম। ফেই ছাই কয়েক পা গিয়ে বাবার ডাক শুনে থমকে দাঁড়িয়ে পেছনে তাকাল। তার চোখে গভীর বিভ্রান্তি। ফেই ছিংয়ের কপালে রাগে শিরা ভেসে উঠল। সে চেঁচিয়ে বলল, তুই তো পুরো আস্ত একটা গাধা। তোকে বললাম উত্তর পশ্চিম দিকে দৌড়াতে, আর তুই দক্ষিণ পূর্বে যাচ্ছিস কেন? ট্রাইবের দিকে ফিরে গিয়ে নিজের মৃত্যু ডেকে আনবি নাকি? ফেই ছাই চমকে উঠে বলল, ওহ আচ্ছা। বলেই সে তাড়াতাড়ি নিজের গতিপথ বদলে নিল। কিন্তু কয়েক সেকেন্ড পরেই ফেই ছিং আবার ক্ষোভে ফেটে পড়ল, আবাল কোথাকার, ওটা তো দক্ষিণ পশ্চিম দিক। ফেই ছাই এবার আর দিকে ঘুরে সঠিক পথ ধরল। তখন ফেই ছিং একটা লম্বা স্বস্তির শ্বাস ফেলল। মাঝবয়সী এই জিউ মাস্টার মনে মনে একটা ভারী দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলের রক্ত হয়তো শক্তিশালী, কিন্তু বুদ্ধি একেবারেই কম, আর ওর দিক চেনার ক্ষমতা ভয়ানক রকমের বাজে। এই ছেলে সত্যি কি বেঁচে ফিরতে পারবে? ফেই ছাংয়ের মারাত্মক ষড়যন্ত্রের কথা ভেবে ফেই ছিং বেশি আশা দেখল না, বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিল। কিছুক্ষণ পরেই ফেই ছিংয়ের আশঙ্কাই সত্যি হল। ফেই ছাং গম্ভীর মুখে 3জন জিও মাস্টারকে সাথে নিয়ে টেরর ক্লো হর্স ছুটিয়ে ফিরে এলো। ফেই ছাং কর্কশ গলায় হিসহিস করে উঠল, ফেই ছিং, জানতাম তুই এখানেই লুকিয়ে আছিস। তার চোখের দৃষ্টি ছুরির মতো ধারালো আর খুনি রূপ স্পষ্ট দেখা যাচ্ছিল। ফেই ছিং অবজ্ঞার চোখে তাকাল। তার শরীর তখন বিষে অসাড় হয়ে পড়েছিল। সে ঘৃণা ভরে বলল, তোর মতো এক নীচ লোকের হাতে মরতে হবে ভাবিনি। ফেই ছাং শয়তানি হাসি হাসল। বিড়াল যেমন ইঁদুর নিয়ে খেলে, সেভাবে বলল, তোকে এত সহজে মারব না। খুব অহংকার, তাই না তোর? আগে তোর ছেলেকে ধরি, তারপর তোর চোখের সামনে ওকে যন্ত্রণা দিয়ে মেরে টুকরো টুকরো করব। ফেই ছিং আর ধৈর্য ধরে রাখতে পারল না। তীব্র ক্রোধে চিৎকার করে বলল, তুই ওর জ্যাঠা লাগিস। একটা বাচ্চার ওপর এত নিষ্ঠুর হতে তোর একটুও বাঁধল না। ফেই ছাং নির্দয়ভাবে উত্তর দিল, ঘাস কাটার পর শিকড় উপড়ে না ফেললে বসন্তে আবার গজিয়ে ওঠে। ওকে বাঁধো। তার নির্দেশে সঙ্গীরা ফেই ছিংকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ঘোড়ার পেছনে কাদার ভেতর দিয়ে হিঁচড়ে টেনে নিয়ে চলল। ফেই ছাং হাসতে হাসতে বলল, কাদার স্বাদটা ভালো করে বুঝে নে। চলো, বাচ্চাটাকে খুঁজে বের করে শেষ করতে হবে। সে ভাবল, বাবাকে যখন ধরা গেছে, বোকা ছেলেটাকে ধরা তো হাতের মোয়া। কিন্তু বাস্তবে তা হল না। ফেই ছাং রক্সপুল এলাকায় পৌঁছে তন্নতন্ন করে খুঁজল, কিন্তু তার লোকজন ছাড়া আর কাউকেই পাওয়া গেল না। বিরক্ত হয়ে ফেই ছাং বরফের মতো ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, বাচ্চাটা এই পথে আসেনি? ফেই ছিং, মুখ খোল, ও কোথায় গেছে? টেনে হিঁচড়ে নিয়ে আসায় ফেই ছিং তখন ক্ষতবিক্ষত আর প্রায় অচেতন হয়ে পড়েছিল। ফেই ছাং তাকে লাথি মেরে জাগিয়ে তুলল, কিন্তু বদলে পেল এক তাচ্ছিল্য ভরা চাউনি। ফেই ছাং ক্রূরভাবে হাসল, ভাবছিস তুই না বললে আমি জানতে পারব না? তার চোখ থেকে অদ্ভুত এক আলো বের হয়ে ফেই ছিংয়ের শরীরে গিয়ে পড়ল। সোল সার্চ GU। ফেই ছাং নিজের হাড় জিরজিরে হাতটা ফেই ছিংয়ের মাথার তালুতে বসিয়ে প্রাইমিবাল এসেন্স সক্রিয় করল। ফেই ছিংয়ের শরীর কেঁপে উঠল আর মুখ দিয়ে ফেনা বের হতে লাগল। পাশের GU মাস্টাররা ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। এক মুহূর্ত পরেই ফেই ছাং চোখ মেলল। তার মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল, দৃষ্টি কিছুটা ঝাপসা। এই র্যাঙ্ক 3 সোল সার্চ GU দিয়ে কারো আত্মার ভেতরের কিছু স্মৃতি চুরি করা যায়, কিন্তু এর অনেক সীমাবদ্ধতা ছিল। স্মৃতিগুলো অগোছালো থাকত, আর ঘন ঘন ব্যবহার করলে ব্যবহারকারীর নিজের চেতনাও গুলিয়ে যাওয়ার ঝুঁকি থাকত। কিন্তু ফেই ছাইয়ের খাঁটি রক্তের কথা সে জানত, তাকে না মেরে সে শান্তি পাচ্ছিল না। ফেই ছাং গর্বের হাসি হাসল, ওহ, কাছেই একটা গোপন পথ ছিল তবে।
সে ঘোড়া ঘুরিয়ে তখনই সেই গোপন পথের দিকে ছুটল, কিন্তু সেখানে পৌঁছেও কোনো মানুষের চিহ্ন পাওয়া গেল না। ফেই ছাং বিভ্রান্ত হয়ে বলল, এমন তো হওয়ার কথা নয়। ছেলেটার এখনও বয়স হয়নি, অ্যাপারচার খোলেনি, সে নিছক এক সাধারণ মানুষ। আমার ইনভেস্টিগেটিভ জিইউকে সে ফাঁকি দেবে কিভাবে? সে ঝোপঝাড়ের মাঝের সরু পথটার দিকে মেঘলা মুখে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে ওয়ার্ম পন্ড ভ্যালি বাইরে থেকে গম্ভীর ও তীব্র যুদ্ধ বিউগলের আওয়াজ ভেসে এল। সেই শব্দে ফেই ছাং আর তার দলের সবার মুখ সাদা হয়ে গেল। পাখিতে চড়ে এক জিইউ মাস্টার হাঁপাতে হাঁপাতে খবর নিয়ে এল, লর্ড এল্ডার, জলদি ফিরুন। মা ট্রাইব এক বিশাল বাহিনী নিয়ে কোনো সতর্কবার্তা ছাড়াই আক্রমণ চালিয়েছে। আমাদের ট্রাইবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফেই ছাং বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল। তাদের নিজেদের ট্রাইবের অন্তর্বিরোধ শুরু হতে না হতেই মা ট্রাইব ঝাঁপিয়ে পড়েছে। টাইমিংটা এত নিখুঁত হয় কিভাবে? সে মনে মনে ভাবল, ট্রাইবটাই যদি ধ্বংস হয়ে যায় তবে নেতা হয়ে কী লাভ? ওয়ার্ম পন্ড ভ্যালি রক্ষা করা সহজ, কিন্তু দখল করা কঠিন। শক্ত হাতে লড়লে মা ট্রাইব পিছু হটতেও পারে। এই ভেবে সে ফেই ছাইয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দ্রুত ট্রাইবের দিকে ঘোড়া ছোটাল। কিন্তু মা ট্রাইবের এই আক্রমণ ছিল বহুদিনের পূর্ব পরিকল্পিত। তারা ফেই ট্রাইবের গৃহবিবাদের সুযোগ নিয়ে অতর্কিতে হামলা চালিয়েছিল। ভৌগোলিক সুবিধা থাকা সত্ত্বেও অ্যামা ট্রাইবের প্রবল সৈন্যতরঙ্গের সামনে ফেই ট্রাইব বেশিক্ষণ টিকতে পারল না। ফ্যাং ইউয়েন যখন ল্যাংইয়া ব্লেসড ল্যান্ডে প্রবেশ করল, ঠিক তখনই নর্দার্ন প্লেন্সে ঘটে গেল এক বিরাট রক্তক্ষয়ী ঘটনা। হুয়াংজিন পরিবারের এক বিশাল শক্তি ওয়ার্ম পন্ড ভ্যালির ফেই ট্রাইব চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল। এক উঁচুমতো টিলার ওপর দাঁড়িয়ে মে ট্রাইবের ঊর্ধ্বতন নেতারা ঘোড়ায় চেপে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ক্যাম্পের দিকে তাকিয়েছিল। তারা সবাই গোল হয়ে দাঁড়িয়েছিল এক তরুণকে ঘিরে। গাড়িতে একের পর এক লুট করা মালপত্র তোলা হচ্ছে আর বন্দীদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে দেখে সবার মুখেই বিজয়ের হাসি ফুটল। একজন র্যাঙ্ক ৩ জিইউ মাস্টার এল্ডার হাত জোড় করে সেই তরুণের দিকে এগিয়ে এসে শ্রদ্ধা জানাল। বলল, তরুণ মাস্টারকে অভিনন্দন। তরুণ মাস্টারের পাতা অন্তর্দ্বন্দ্বের ফাঁদে ফেলেই আমরা এত সহজে ওয়ার্ম পন্ড ভ্যালি দখল করতে পেরেছি আর ট্রাইবের জন্য দারুণ গৌরব বয়ে এনেছি। এই তরুণ আর কেউ নয়, সে হল মা ট্রাইবের তরুণ ট্রাইব লিডার মা ইংজিয়ে। তার কাঁধ চওড়া ও কোমর ছিল সরু, টিকলো ভ্রু আর উজ্জ্বল তীক্ষ্ণ চোখ। চোখে মুখে এক অদ্ভুত বীরত্বপূর্ণ তেজ, আর তার চাষের মাত্রা ছিল র্যাঙ্ক ৪ মিডল স্টেজ। সে ছিল এনস্লেভমেন্ট পাথ এর এক খ্যাতনামা জিইউ মাস্টার, যাকে সবাই ডাকত মা জুন বলে। তারা যুদ্ধে জিতল, কিন্তু মা ইংজি একটু অহংকার দেখাল না। বরং সে শান্ত গলায় বলল, ওয়ার্ম পন্ড ভ্যালি রক্ষা করা সহজ আর আক্রমণ করা খুব কঠিন। চারদিকে গরম পানির কুয়ো ছড়ানো আছে, সামনেই ভয়ানক তুষারঝড় আসছে। এই জায়গাটা প্রাকৃতিকভাবেই সুরক্ষিত। এটা দখল করে আমাদের দল একটা শক্ত ঘাঁটি পেয়ে গেল। মা ইংজি আরও যোগ করল, তবে তার চেয়েও বড় সুখবর হল আমরা ২ লাখেরও বেশি টেরর ক্ল হর্স পেয়েছি। এই ঘোড়াগুলো পেলে আঙ্কেল তার অশ্বারোহী দল আরও বড় করতে পারবে। আসন্ন হিরোজ অ্যাসেম্বলিতে আমাদের মা গোত্রের শক্তি অনেক বেড়ে যাবে। তার এই আঙ্কেল আর কেউ নয়, বর্তমানের ৩ বিখ্যাত এনস্লেভমেন্ট মাস্টারের একজন মা জুন। মা জুনের নাম শুনতেই গোত্রের সব জিইউ মাস্টারদের চোখে মুখে গভীর শ্রদ্ধা ফুটে উঠল। মা ইং জিয়ে সবার দিকে তাকিয়ে আবার বলল, আমরা আসার আগে আঙ্কেল আমাকে বলেছিল আমাদের মা গোত্র এত বড় একটা শক্তিতে পরিণত হওয়া সহজ কথা ছিল না। কয়েকশো বছরের পরিশ্রম, রক্ত আর ভাগ্যের জোরে আমরা আজ এই জায়গায় দাঁড়িয়েছি। কিন্তু গোত্র যত বড় হচ্ছে, এই ভিত্তি ধরে রাখা ততই কঠিন হয়ে পড়ছে। সে সবাইকে বুঝিয়ে বলল, ওয়ার্ম পন্ড ভ্যালি দখল করে আমরা কেবল টিকে থাকার একটা নিরাপদ জায়গা পেলাম, কিন্তু পুরো গোত্রকে বাঁচাতে হলে আমাদের আরও এক ধাপ এগোতে হবে। আমাদের ঢুকতে হবে ইম্পিরিয়াল কোর্টে। ইম্পিরিয়াল কোর্ট ব্লেসড ল্যান্ড হল পূর্বপুরুষ জায়ান্ট সানের রেখে যাওয়া এক আশীর্বাদ। মা ইং জিয়ে উত্তেজিত কণ্ঠে বলে চলল, বিশেষ করে 88 ট্রু ইয়াং বিল্ডিংয়ে রয়েছে ইমর্টাল ভেনারেবল এর রেখে যাওয়া মহা ঐতিহ্য। আঙ্কেল বলেছে আমার শরীরে এমন রক্ত বইছে যা 88 ট্রু ইয়াং বিল্ডিংয়ে ঢোকার সব শর্ত পূরণ করেছে। আমি যদি সেই সুযোগ কাজে লাগিয়ে জিইউ ইমর্টাল হতে পারি, তবে আমাদের মা গোত্র পুরো নর্দার্ন প্লেন্সের এক অপরাজেয় সুপার ট্রাইবে পরিণত হবে। সুপার ট্রাইব কথাটা শুনতেই চারপাশের যোদ্ধারা একদম মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। একজন বলল, তরুণ নেতা, আপনি আমাদের গোত্রের ১০০ বছরের সেরা প্রতিভা। গোত্রের ভবিষ্যৎ এখন আপনার ওপর নির্ভর করছে। অন্য একজন বলল, লর্ড মা জুন মুখে কথা কম বললেও মন থেকে গোত্রকে অসম্ভব ভালোবাসে আর তার নজর অনেক দূরে। চারদিকের জিইউ মাস্টাররা আনন্দে চিৎকার করে উঠল, তরুণ নেতা, আমাদের জয়ের পথে এগিয়ে নিয়ে চলো। মা ইংজিয়ে মৃদু হাসল।
আসলে মা জুন তাকে এমন কোনো কথাই বলেনি, এই পুরো কথাটাই ছিল মা ইংজিয়ের নিজের বানানো একটা চালাকি। মা জুনের বিশাল সম্মান আর নাম ভাঙিয়ে মা ইংজিয়ে নিজের সম্মান সবার চোখে কয়েক গুণ বাড়িয়ে নিল। মা জুন যদি কখনো এসব জানতেও পারে, তাতেও মা ইংজিয়ের কোনো ভয় ছিল না, কারণ মা জুন স্বভাবতই অত্যন্ত অদ্ভুত প্রকৃতির মানুষ ছিল। ছোটবেলা থেকেই সে এত কম কথা বলত যে তার বাবা মা তাকে বোবা ভাবত। মা জুন কেবল ঘোড়া ভালোবাসত, ছোটবেলায় সবাই তাকে ঘোড়া পাগল বলে ডাকত। একা একা থাকা এই মানুষটা জীবনে কখনো বিয়ে করেনি, সারা বছর কেবল ঘোড়াদের সাথেই পড়ে থাকত। ক্ষমতা কিংবা গোত্রের সাধারণ রাজনীতির ব্যাপারে তার বিন্দুমাত্র কোনো আগ্রহ ছিল না। মা ইংজিয়ের চোখের দৃষ্টি তারার মতো জলজল করে উঠল। সে বিনয়ের ভান করে বলল, আপনারা সবাই আমাদের মা গোত্রের মূল স্তম্ভ, আপনাদের অভিজ্ঞতা থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি এখনও বয়সে তরুণ, একাই বিশাল গোত্র চালানো আমার পক্ষে অসম্ভব। ভবিষ্যতে আমি আপনাদের সবাইকে পাশে চাই। কথাটা শুনে গোত্রের প্রবীণরা বেশ লজ্জা পেয়ে গেল। তারা মাথা নেড়ে বলল, তরুণ নেতা, আপনি এসব কি বলছেন? গত কয়েক বছরে আপনার নেতৃত্ব আমাদের মন জয় করে নিয়েছে। আমরা জীবন দিয়ে আপনার পাশে থাকব। মা ইংজিয়ে সবার দিকে তাকিয়ে আবার কথা শুরু করল। সে পরিবেশটা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। গোত্রের যোদ্ধাদের চোখে তখন কেবল ভবিষ্যতের জয়ের স্বপ্ন জলজল করছিল। মা ইংজিয়ে বলল, আঙ্কেল মা জুন আমার ওপর এত বড় ভরসা রাখলেও 88 ট্রু ইয়াং বিল্ডিং থেকে ইমমর্টাল ভেনারেবল এর ঐতিহ্য পাওয়াটা পুরোপুরি আমাদের ভাগ্যের ওপর নির্ভর করছে। তবে সেটা যদি না পাই, ইম্পিরিয়াল কোর্ট ব্লেসড ল্যান্ডের ভেতরে আরও অনেক ধরনের গুপ্ত ঐতিহ্য ছড়ানো আছে। ইতিহাসে যেসব গোত্র ওখানে ঢুকতে পেরেছে তাদের শক্তি অভাবনীয়ভাবে বেড়ে গিয়েছিল। এসবও ভেবে আমি রোমাঞ্চ অনুভব করিবা। গোত্রের লোকেরা হো হো করে হেসে উঠল। একজন বলল, শুধু রোমাঞ্চ নয়, এসব ভাবলে আমার তো মুখ দিয়ে লালা ঝরতে থাকে। অন্য একজন ভরসা দিয়ে বলল, তরুণ নেতা, কোনো চাপ নেবেন না, এবার হেরে গেলে পরের বার আবার চেষ্টা করব। টিয়ানটি মাউন্টেনের মতোই ইম্পিরিয়াল কোর্ট ব্লেসড ল্যান্ডেও বিভিন্ন জিইউ মাস্টাররা তাদের ঐতিহ্য রেখে যেত। নর্দার্ন প্লেন্সের প্রকৃতি অত্যন্ত নির্মম। প্রতি 10 বছর পর পর এখানে ভয়ঙ্কর তুষারঝড় নামে। ঝড়ের তাণ্ডবে খোলা জায়গার অনেক ঐতিহ্য ধ্বংস হয়ে যায়। এজন্য ইম্পিরিয়াল কোর্ট ব্লেসড ল্যান্ডে গুপ্ত সম্পদ লুকিয়ে রাখার একটা চল শুরু হয়। তবে সেই সম্পদ পেতে হলে আগে তো সেই পবিত্র ভূমিতে ঢুকতে হবে। ভয়ঙ্কর তুষারঝড় থেকে বাঁচতে আর এসব গুপ্ত সম্পদের লোভে সব গোত্রের মধ্যেই প্রবল প্রতিযোগিতা চলত। এই প্রতিযোগিতা পুরো নর্দার্ন প্লেন্স জুড়েই বিশাল আকারে হতো। ছোট গোত্রগুলো চাইত কোনোমতে টিকে থাকতে, মাঝারিরা চাইত এগোতে, আর বড়রা চাইত নিজেদের অবস্থান ধরে রাখতে। শুধু সৎ পথ নয়, ডেমনিক পথের জিইউ মাস্টাররাও এখানে ঢুকতে চাইত। আর এই সবকিছুর শুরুটা হতো হিরোজ অ্যাসেম্বলি দিয়ে। তুষারঝড় ঘনিয়ে আসার সাথে সাথে সব বিখ্যাত জায়গায় একযোগে এই উৎসব শুরু হতো। একজন প্রবীণ বলল, ফেই গোত্রকে ধ্বংস করে আমরা টিয়ানচুয়ানের হিরোজ অ্যাসেম্বলিতে বেশ বড় একটা সুবিধা পেয়েছি। সে আরও বলল, চেং গোত্রকে হারাতে পারলেই মা গোত্র সবার চেয়ে এগিয়ে যাবে। আরেকজন সায় দিয়ে বলল, ঠিক বলেছ, এই উৎসব জিততে পারলেই বড় বড় বিশেষজ্ঞরা আমাদের দলে ভিড়বে। এটাই হল নর্দার্ন প্লেন্সের আসল লড়াইয়ের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। এমন সময় একজন বার্তাবাহক জিইউ মাস্টার ছুটে এসে মা ইংজিয়েকে একটা জরুরি খবর দিল। খবরটা পড়েই মা ইংজিয়ের মুখটা গম্ভীর হয়ে গেল। সে চিরকুটটা অন্যদের দিকে বাড়িয়ে দিল। চিরকুট পড়ে সবাই অবাক হয়ে নিজেদের মধ্যে কথা বলাবলি শুরু করল। একজন অবাক কণ্ঠে বলল, দংফাং গোত্র এরই মধ্যে ঝাও গোত্রকে হারিয়ে দিয়েছে। আর একজন বলল, মেং কিউ অঞ্চলে নুয়ের গোত্র নুয়ের তুকে পাঠিয়েছে, ওদের অবস্থা খুব ভয়ঙ্কর, মনে হয় লুই গোত্র ওদের আটকাতে পারবে না। এর মধ্যে সবচেয়ে বড় খবরটা ছিল ইউটিয়ানের হিরোজ অ্যাসেম্বলি নিয়ে। সেখানে নাকি পুরনো উলফ কিং চাংশান ইয়েন আবার ফিরে এসেছে। সবাই বলাবলি করতে লাগল, চাংশান ইন গুটিকয়েক লোক নিয়ে নাকি একা 3টে গোত্রের সাথে লড়েছে, এমনকি পেই ইয়ান ফেইয়ের মতো শক্তিশালীদেরও হারিয়েছে। হেই লো ল্যান আর লিউ ওয়েন ও সেখানে আছে, তাই ইউটিয়ানের অবস্থা এখন বেশ জটিল। সবার আলোচনা ধীরে ধীরে ফ্যাং ইউয়েনকে ঘিরে শুরু হল। নর্দার্ন প্লেন্সে চাংশান ইউয়েনের নাম বহু আগে থেকেই পরিচিত ছিল। এখন হঠাৎ সে ফিরে এসে বিশাল শোরগোল ফেলে দিয়েছে। সাধারণ একটা মাঝারি গোত্রকে নিয়ে সে যেভাবে পেই ইয়ান ফেইকে হারিয়েছে তা শুনে সবাই বেশ ভড়কে গেল। বিশেষ করে যখন তারা শুনল যে ওই গোত্রের নতুন নেতা কেবল একজন রাঙ্ক 3-এর তরুণ জিইউ মাস্টার, তখন চাংশান ইউনের ওপর তাদের ভয় আরও বেড়ে গেল। কেউ একজন ভয়ে ভয়ে প্রশ্ন করল, তরুণ নেতা, এই উলফকিং চাংশান ইউন আর আমাদের লর্ড মা জুনের মধ্যে লড়াই হলে কে জিতবে? সবাই বেশ চিন্তায় পড়ে গেল। মা ইংজিয়ে একটু ভুরু কোঁচকাল। অন্য কোনো পথের জিইউ মাস্টার হলে কথা ছিল না, কিন্তু এই চাংশান ইন একজন এনস্লেভমেন্ট পাথ জিইউ মাস্টার,
যে একা 10,000 মানুষের সাথে লড়তে পারে। মা ইংজিয়ে শক্ত গলায় বলল, আপনারা খবরটা ঠিকমতো পড়েননি। সে বুঝিয়ে বলল, এনস্লেভমেন্ট পাথ জিউ মাস্টারদের শক্তি নির্ভর করে তাদের পশু দলের ওপর। চাংশান ইন কেবল কিছুদিন হলো ফিরেছে, তার কাছে এখন যে নেকড়েগুলো আছে তা একদম সাধারণ। আর মাত্র 3টে মিরিয়াড বিস্ট কিং আছে, যার মধ্যে একটা মরে গেছে আর একটা মারাত্মক আহত। সে কোনোভাবেই আঙ্কেল মা জুনের সাথে পাল্লা দিতে পারবে না। মা ইংজিয়ে সবার মনোবল বাড়ানোর জন্য বলল, আঙ্কেল মা জুনের কাছে 3 লাখ ঘোড়ার একটা বিশাল দল আছে। এই টেরর ক্লো হর্সগুলো যোগ করলে সংখ্যাটা 5 লাখে গিয়ে দাঁড়াবে। তাছাড়া তার কাছে একটা হর্স এম্পেরর, 9টা মিরিয়াড বিস্ট কিং আর 5টা মিউটেটেড ঘোড়াও আছে। এখন আপনারাই বলুন, উলফ কিং কি তার সমকক্ষ হতে পারবে? সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ একজন বলল, লর্ড মা, জুনের যে এত শক্তি তা আমার ধারণাতেই ছিল না। আরেকজন হাসতে হাসতে বলল, লর্ড মা, জুনের সামনে উলফ কিং তো একটা বাচ্চার মতো। মা ইংজিয়ে এবার একটু সাবধানে বলল, তারপরও উলফ কিং চাং শান ইনকে ছোট করে দেখা ঠিক হবে না। সে যদি কোনো শক্তিশালী পরিবারের সাথে হাত মেলায় তবে সে বিশাল সাহায্য পাবে। তখন পরিস্থিতি বদলে যেতে পারে। সবার মুখের হাসি একটু ম্লান হয়ে গেল। মা ইংজিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, ফেই গোত্রকে ধ্বংস করা আমাদের কেবল প্রথম ধাপ ছিল। এরপর আমাদের আরও ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হতে হবে। আমাদের একজোট হয়ে লড়তে হবে, তবেই আমরা ইম্পিরিয়াল কোর্টে পৌঁছাতে পারব। সবাই সমস্বরে তার কথায় সায় দিল। সবাই তাকে প্রশংসা করতে লাগল। মা ইংজিয়ে মনে মনে খুব খুশি হল। ঠিক তখনই পাহাড়ের নিচ থেকে একটা করুণ কান্নার আওয়াজ ভেসে এলো। মা ইংজিয়ে নিচের দিকে তাকাল। সে দেখল একটা বাচ্চা ছেলে ক্ষতবিক্ষত একটা লাশের ওপর পড়ে খুব কাঁদছে। বাবা, তুমি এত কষ্ট পেয়ে মরলে? একজন লোক ছেলেটাকে জোর করে টেনে সরানোর চেষ্টা করে বলল, সর এখান থেকে, তুই এখন আমাদের মা গোত্রের দাস। কিন্তু ছেলেটা লোকটার হাতে জোরে কামড় বসিয়ে দিল। লোকটা ব্যথায় চিৎকার করে হাত ছাড়িয়ে নিল। ছেলেটা আবার লাশের ওপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগল। মা ইংজিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষের জীবন আসলেই খুব তুচ্ছ। আমি নিজের গোত্রের বাচ্চাদের কখনো এমন পরিণতি হতে দেব না। চারপাশের সবাই মা ইংজিয়ের দয়ার প্রশংসা করল। মা ইংজিয়ে নিচে আঙুল দেখিয়ে বলল, এই ছেলেটা খুব পিতৃভক্ত, ওকে আমার কাছে নিয়ে এসো, সে এখন থেকে আমার ব্যক্তিগত কাজের লোক হবে। প্রহরীরা মাথা নেড়ে সায় দিল। একজন প্রহরী লোকটাকে থামিয়ে ফেই উপজাতির বালকের ঘাড় চেপে ধরল। ছেলেটা ছটফট করে বলল, না, আমি আমার বাবার কাছে যাব। প্রহরীটা শান্ত গলায় বলল, তোর বাবা মরে গেছে, তোর ভাগ্য ভালো যে তরুণ নেতা তোকে কাজের লোক হিসেবে নিয়েছে। কিন্তু ছেলেটা কিছুতেই শুনল না, সে কেবল বাবা বাবা বলে কাঁদতে লাগল। হঠাৎ সে কান্না থামিয়ে তার বাবার লাশের দিকে অবাক হয়ে তাকাল। তারপর সে চমকে উঠে আপনমনে বলতে লাগল, তুমি তো আমার বাবা নও। আমার বাবার গায়ের রং তো আরও কালো, আর তার নাকটা আরও টিকালো, তাছাড়া তার চুল একটু পাক ধরেছিল। ছেলেটা হঠাৎ রেগে গিয়ে লাশটাকে লাথি মেরে আবার কাঁদতে শুরু করল। বাবা, তুমি কোথায়? পুরো ঘটনা দেখে মা গোত্রের সবার কপালে রীতিমতো ভাঁজ পড়ে গেল। নর্দার্ন প্লেন্সের চারপাশের পরিস্থিতি যখন ক্রমশ জটিল হচ্ছিল, ঠিক তখনই ল্যাং ইয়া ব্লেসড ল্যান্ড এর ভেতরে লেনদেনও শেষ পর্যায়ে পৌঁছাল। লাং ইয়া ল্যান্ড স্পিরিট কিছুটা ভেবে ফ্যাং ইউয়েনের দিকে তীক্ষ্ণ চোখে তাকাল। সে বিড়বিড় করে বলল, তুমি 88th ট্রু ইয়াং বিল্ডিংয়ের তথ্য চাও? এটা দেওয়া অসম্ভব কিছু না। লাং ইয়া ল্যান্ড স্পিরিটের আবেশ জড়িয়েছিল স্পেস এসকেপ গু আর গ্রেট ড্রিম ইমমর্টাল ভেনারেবলকে ঘিরে। তাছাড়া জায়ান্ট সান অনেক আগেই মারা গিয়েছিল, আর এই ল্যান্ড স্পিরিটও স্বয়ং লং হেয়ার অ্যানসেস্টার ছিল না, বরং সম্পূর্ণ আলাদা এক সত্তা ছিল। সে ফ্যাং ইউএনকে সরাসরি জিজ্ঞেস করল, যখন এই ইমমর্টাল জিইউ হাউস তৈরি করা হয় তখন জায়ান্ট সান ছাড়া আর কেউ সেখানে ছিল না। তুমি এত বড় গোপন খবর কিভাবে জানলে? ফ্যাং ইউএন শুধু মৃদু হাসল। আগের জীবনে মা হং ইউন 88th ট্রু ইয়াং বিল্ডিংয়ে ঢুকে জায়ান্ট সানের উত্তরাধিকার পেয়েছিল। পরবর্তীতে পরাজিত হয়ে পালাতে গিয়ে ভুল করে ল্যাং ইয়া ব্লেসড ল্যান্ডে ঢুকে পড়ে সে, আর থিভিং হেভেন ডেমন ভেনারেবল এর ফেলে যাওয়া ভাগ্য লাভ করে। তখনই ল্যান্ড স্পিরিট তার সাথে আলাপের সময় এই গোপন কথা ফাঁস করেছিল। পরে মা হং ইউন একজন জিইউ ইমমর্টাল হয়ে উঠেছিল এবং নর্দার্ন প্লেন্সের রক্ষক হিসেবে সেন্ট্রাল কন্টিনেন্টের আক্রমণ ঠেকিয়েছিল। এক উত্তপ্ত আলোচনার সময় সে এই গোপন তথ্যটা প্রকাশ করে ফেলে, যা পরে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু ফ্যাং ইউন তো আর ল্যান্ড স্পিরিটের সামনে সেই সত্যি স্বীকার করতে পারত না। সে মুখে হালকা অহংকারী হাসি ফুটিয়ে মিথ্যে বলে দিল। বলল, আমি থিভিং হেভেন ডেমন ভেনারেবলের উত্তরাধিকার পেয়েছি। তাছাড়া জায়ান্ট সানের ব্যাপারেও অনেক সূত্র আমার জানা আছে। নানা জটিল হিসেব আর অনুমান করেই আমি এই রহস্য বের করেছি। লাং ইয়া ল্যান্ড স্পিরিট তার মুখের ভাব দেখে চমকে উঠল। অবাক হয়ে জানতে চাইল, তুমি কি?
ফ্যাং ইউয়েন অত্যন্ত সৎ এক মুখ করে সহজভাবে জবাব দিল, হ্যাঁ, উইজডম পাথে জুনিয়রের সামান্য কিছু দখল আছে। লাং ইয়া ল্যান্ড স্পিরিট দীর্ঘশ্বাস ফেলল, তার চোখে জটিল এক দৃষ্টি ফুটে উঠল। উইজডম পাথের উৎপত্তি প্রায় ৩০ লক্ষ বছর আগে প্রাচীন যুগের এক র্যাঙ্ক ৯ বিশেষজ্ঞের হাত ধরে হয়েছিল। তিনি ছিলেন এক বিরল নারী বিশেষজ্ঞ, যাকে সবাই স্টার কনস্টেলেশন ইমমর্টাল ভেনারেবল নামে ডাকত। তিনি সেকেন্ড জেনারেশন ইমমর্টাল কিং হিসেবে হেভেনলি কোর্ট শাসন করেছিলেন। শোনা যায় তিনি উইজডম গু নিজের নিয়ন্ত্রণে রেখে এই উইজডম পাথ সৃষ্টি করেছিলেন। মৃত্যুর আগে তিনি মহাজাগতিক রহস্য ভেদ করে পরবর্তী ৩০ লক্ষ বছরের জন্য ৩টি বিশেষ ব্যবস্থা করে গিয়েছিলেন। তার মৃত্যুর পর একে একে ৩ জন ডেমন ভেনারেবল আবির্ভূত হয়ে হেভেনলি কোর্টে আঘাত হেনেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ৩টি ব্যবস্থার কাছেই তারা আটকে যায়। এই থেকেই উইজডম পাথের গভীরতা সহজে বোঝা যায়। ল্যান্ড স্পিরিটের গলার স্বর এবার বেশ নরম হয়ে এলো। সে বলল, ছোকরা, তুমি যদি এত গভীরে হিসেব করতে পারো তবে বোঝাই যাচ্ছে তুমি সত্যিই উইজডম পাথের মূল নির্যাস ধরতে পেরেছ। বর্তমান যুগে এই পাথের খাঁটি উত্তরাধিকারী নেই বললেই চলে, তবুও কেউ উইজডম পাথ জিইউ মাস্টারদের অবহেলা করার সাহস পেত না। এরা চালবাজি আর চক্রান্তে এতটাই দক্ষ হতো যে শত্রুরা বুঝতেই পারত না তারা কিভাবে মারা পড়ল। প্রাচীন কাল থেকেই রিফাইনমেন্ট পাথের সাথে উইজডম পাথের গভীর যোগাযোগ ছিল। নতুন জিইউ রেসিপি তৈরি করতে গিয়ে আটকে গেলে প্রায় সব বড় জিইউ রিফাইনিং মাস্টাররাই উইজডম পাথের সাহায্য নিতেন। ফ্যাং ইউয়েনের ধূর্ততা ল্যান্ড স্পিরিট অপছন্দ করলেও তার উইজডম পাথের দক্ষতার কথা শুনে মন কিছুটা নরম হল। ল্যান্ড স্পিরিট জিইউ রিফাইন করতে ভালোবাসত, নতুন রেসিপি উদ্ভাবন করাও ছিল তার প্রিয় শখ। নিজের বুদ্ধিতে আটকে গেলে তারও অন্য কারো সাহায্যের প্রয়োজন হতো। সে মনে মনে ভাবল, ভবিষ্যতে হয়তো রেসিপি তৈরির কাজে এই ছোকরার দরকার হতে পারে। যেহেতু তার নিজেরও ফ্যাং ইউয়েনের কাছে কিছু চাওয়ার ছিল, তাই তার ব্যবহার আগের চেয়ে অনেক ভালো হয়ে গেল। সে একটা র্যাঙ্ক ৪ ইস্ট উইন্ডোগু বের করে হাতের তালুতে রাখল। এই জিইউটা ছিল একটি লেডিবাগের মতো, কিন্তু এর পিঠের খোলসটা ছিল ঠিক জানালার চৌকো ফ্রেমের মতো, যার ভেতরে তথ্য জমা রাখা যেত। ল্যান্ড স্পিরিট নিজের চিন্তা এর ভেতরে ঢেলে দিল এবং কিছুক্ষণ পর হাত আলগা করল। ইস্ট উইন্ডোগু জানালার মতো খোলস খুলে বাতাসে উড়ে ফ্যাং ইউয়েনের দিকে এগিয়ে গেল। ফ্যাং ইউয়েন নিজের ভাবনা পাঠিয়ে ভেতরের তথ্য পরীক্ষা করল, আর সাথে সাথে তার মুখে আনন্দের আভা ফুটে উঠল। লাং ইয়া ল্যান্ড স্পিরিট মনে করিয়ে দিয়ে বলল, এই নাও তোমার কাঙ্ক্ষিত তথ্য, এবার তোমার পালা। ফ্যাং ইউয়েন হেসে বলল, যেহেতু সেকেন্ড অ্যাপারচার গু তৈরি হয়ে গেছে, আমি নিজেও এটা ব্যবহারের জন্য উদ্গ্রীব হয়ে আছি। এটা ব্যবহার করার আগে আমি তোমাকে খবর পাঠিয়ে দেব। ল্যান্ড স্পিরিট নিজের চাতুরি দেখিয়ে চেঁচিয়ে উঠল, থামো, তুমি আর কতদিন দেরি করবে আমি কিভাবে জানব? তুমি চালাক জিইউ মাস্টার, চালবাজিতে ওস্তাদ, আবারও আমাকে ঠকানোর ধান্দা করছো নাকি? এই ইস্ট উইন্ডো গু কিন্তু এখনও লেনদেন শেষ হয়নি। আমার এক ভাবনায় ওটা তোমার হাতেই ধ্বংস হয়ে যাবে। ফ্যাং ইউয়েন ভ্রু কুঁচকে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? ল্যান্ড স্পিরিট সন্দেহের চোখে তাকিয়ে বলল, তুমি থিবিং হেভেন ডেমন ভেনারেবল এর উত্তরাধিকারী, এই এক কারণেই তোমাকে বিশ্বাস করা যায় না। ব্লেসড ল্যান্ড থেকে বেরিয়ে গেলে আমি কি আর তোমাকে ধরতে পারব? তখন যদি তুমি সময়ক্ষেপণ করে আবার ব্ল্যাকমেইল করো? ফ্যাং ইউয়েন যেন কিছুটা বিরক্ত হয়ে বলল, তাহলে তুমিই বলো, এখন কি করা উচিত? ল্যান্ড স্পিরিট তার পাকা দাড়িতে হাত বুলিয়ে গর্বের সাথে বলল, এখনই আমার চোখের সামনে এই সেকেন্ড অ্যাপারচার গু ব্যবহার করো, তবেই আমি নিশ্চিত হতে পারব। ফ্যাং ইউয়ান চওড়া হাসি দিয়ে বলল, আরে, আমি তো মাত্র র্যাঙ্ক ৫ পর্যায়ে আছি। ইমর্টাল এসেন্স ছাড়া এই ইমর্টাল জিইউ আমি একা কিভাবে চালাব? ব্লেসড ল্যান্ড থেকে বের হয়ে আমার দাদার সাহায্য নিতে হবে। ল্যান্ড স্পিরিট গলার জোর বাড়িয়ে বলল, তোমার দাদা সাহায্য করতে পারলে আমি পারব না? বাজে কথা বন্ধ করো, সেকেন্ড অ্যাপারচার গু আমাকে দাও, আমি নিজে সাহায্য করছি। ফ্যাং ইউয়ান এমন ভাব করল যেন সে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও গুটি ল্যান্ড স্পিরিটের হাতে তুলে দিল। ল্যান্ড স্পিরিট গুটির মধ্যে ইমর্টাল এসেন্স ঢেলে দিয়ে তা ফ্যাং ইউয়ানের দিকে ছুড়ে দিল। সেই সেকেন্ড অ্যাপারচার গু এক ফোঁটা সবুজ মটরদানার মতো আলোতে পরিণত হয়ে তার শরীরের ভেতরে ঢুকে গেল। ফ্যাং ইউয়ানের পুরো শরীর প্রচণ্ড কেঁপে উঠল। সবুজ আলোর কণাটি প্রথমে তার নাভির কাছে গেল, কিন্তু আসল অ্যাপারচার দ্বারা প্রত্যাখ্যাত হয়ে তা সোজা বুকের মাঝখানে উঠে এল। পরক্ষণেই আকাশের মেঘ ডাকার মতো এক বিকট বিস্ফোরণের শব্দ হল শরীরের ভেতরে। সবুজ আলোটা ফেটে গিয়ে একটা নতুন অ্যাপারচার তৈরি করল, যা দেখতে একই সাথে বাস্তব আর অবাস্তব এক রূপ ধারণ করল। বুকের উপর হাত রেখে ফ্যাং ইউয়েন যেন ঘোরের মধ্যে বিড়বিড় করে উঠল, এটাই কি সেকেন্ড অ্যাপারচার? ল্যান্ড স্পিরিট চোখ উল্টে বলল, ফালতু কথা বলো না, এটা সেকেন্ড অ্যাপারচার না তো আর কি? জিইউ ইমর্টাল হওয়ার সময় এর আসল সুবিধা বুঝতে পারবে। তবে থার্ড অ্যাপারচারের কথা যদি ভেবে থাকো সেটা অসম্ভব, তার জন্য নতুন রেসিপি তৈরি করতে হবে। ফ্যাং ইউয়েন বাস্তবে ফিরে এসে ল্যান্ড স্পিরিটের দিকে গভীর চোখে তাকাল। ল্যান্ড স্পিরিট নিজেই যে রেসিপি তৈরির বিষয়ে যৌথভাবে কাজ করার ইঙ্গিত দিচ্ছিল তা বুঝতে ফ্যাং ইউয়েনের বাকি ছিল না। ল্যান্ড স্পিরিট তার মনের কথা ফাঁস হতে দেখে
কিছুটা লজ্জিত হয়ে মুখ লাল করে ফেলল। ফ্যাং ইউয়েন হেসে বিদায় জানিয়ে বলল, এই ব্যাপারে পরে কথা হবে, আমি এখন আসি। ল্যান্ড স্পিরিট হাত নাড়িয়ে বলল, ভাগো এখান থেকে, জলদি ভাগো। ফ্যাং ইউয়েন চলে যাওয়ার পর ল্যান্ড স্পিরিট স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে ডজন ডজন অসমাপ্ত জিইউ রেসিপির চিন্তা ভেসে উঠল। সে মনে মনে হিসেব করল, এই উইজডম পাথ মাস্টারের সাহায্যে অন্তত ১৩টি রেসিপি নিখুঁতভাবে শেষ করা সম্ভব হবে। তবে পরক্ষণেই তার মাথায় এল, ছোকরা তাকে বোকা বানিয়ে নিজের প্রয়োজনে ল্যান্ড স্পিরিটের ইমর্টাল এসেন্স খরচ করিয়ে নিল। ল্যাংইয়া ব্লেসড ল্যান্ড থেকে বের হয়ে স্টারগেট গু ব্যবহার করে ফ্যাং ইউয়েন হু ইমর্টাল ব্লেসড ল্যান্ডে ফিরে এল। তার দক্ষ পরিচালনায় পুরো হু ইমর্টাল ব্লেসড ল্যান্ডে দারুণ উন্নতি দেখা যাচ্ছিল। পশ্চিমাঞ্চলে নেকড়ের দল আর শিয়ালের দল একে অপরের সাথে মানিয়ে নিয়ে বসবাস করছিল। মাটিতে প্রচুর পরিমাণে রোপণ করা আয়রন শেল ফ্লাওয়ার এই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছিল। এই ফুলের ঘন ঝোপের মধ্যে অসংখ্য গোলাপি খরগোশ বংশবৃদ্ধি করত, যা নেকড়ে ও শিয়ালদের প্রধান খাবার হয়ে উঠেছিল। পূর্বাঞ্চলে মায়াবী তারার আলো পুরো এলাকা ঢেকে রেখেছিল। কালো মেঘের বিস্তৃত প্রান্তরে স্টার ফ্র্যাগমেন্ট গ্রাস দ্রুত ছড়িয়ে পড়েছিল। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, ফেরি ইয়াও গুয়াংয়ের রোপণ পদ্ধতি সত্যিই চমৎকার ছিল। স্টার ফ্র্যাগমেন্ট গ্রাস স্টারলাইট ফায়ারফ্লাইদের খাবার হিসেবে কাজ করত আর পোকাগুলোর আলো ঘাসের বৃদ্ধি দ্রুত করে তুলত। স্টার লর্ড ওয়ান শিয়াং এবং ফেরি ইয়াও গুয়াংয়ের সাথে অভিজ্ঞতা বিনিময়ের কারণে সে অনেক ভুল পথ এড়াতে পেরেছিল। তবে বারবার স্টারগেট গু ব্যবহারের কারণে স্টারলাইট ফায়ারফ্লাই গুয়ের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে আসছিল। এরপর ফ্যাং ইউয়েন মাটির ওপরের হ্রদগুলোর দিকে তাকাল। হ্রদগুলোর চারপাশে বাসা বেঁধে বাস করছিল বহু ওয়াটার উলফ। তারা পানিতে নেমে ব্লু জেড ক্রুশিয়ান কার্প শিকার করত, আবার কখনও তীরে পানি খেতে আসা আর্থ স্কিন পিগদের ওপর আক্রমণ চালাত। ব্লু জেড ক্রুশিয়ান কার্প আর আর্থ স্কিন পিগ দুটোই ফ্যাং ইউয়েন আগে কিনে এনেছিল। এখন লিটল হু ইমমর্টালের দক্ষ নিয়ন্ত্রণে তারা এখানকার প্রাকৃতিক খাদ্যশৃঙ্খলের সাথে পুরোপুরি মানিয়ে নিয়েছিল। বিশেষ করে আর্থ স্কিন পিগ কাদার মতো জিনিস খেয়েও দ্রুত বংশবৃদ্ধি করছিল। ওয়াটার উলফ এবং পয়জন বিয়ার্ড উলফ না থাকলে তাদের সংখ্যা আরও বহুগুণ বেড়ে যেত।